যে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৩টি দেশের রাষ্ট্রদূতরা গেছেন, সাক্ষাৎ করেছেন, বেশ বড় সময় ধরে বৈঠক করেছেন। মানে যেটি প্রশ্ন উঠছে যে আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে এখন নিষিদ্ধ। এই নিষিদ্ধ ঘোষিত বা নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ এমন একটি দলের সাবেক মন্ত্রীর সাথে বৈঠক, কি উদ্দেশ্যে তারা বৈঠক করতে আসলেন? মানে নর্ডিক কান্ট্রির রাষ্ট্রদূতরা কেন আসলেন? তাদের উদ্দেশ্য কি থাকতে পারে? সাবের হোসেন চৌধুরীর উদ্দেশ্যটা কি? এবং আওয়ামী লীগের মধ্যে কোনো উদ্দেশ্য বা এজেন্ডা আছে কিনা আপনার কতটা জানা আছে? আপনাকে ধন্যবাদ। দেখেন, আমি উত্তরটা যতটা সম্ভব কম স্পর্শকাতর ভাবে দেওয়ার চেষ্টা করব। বাংলাদেশ আওয়ামী লীগ বর্তমানে কোনো সন্দেহাতীত ভাবে সে একটা সংকটের ভিতর দিয়ে যাচ্ছে, এবং এমতাবস্থায় পরিচ্ছন্ন রাজনৈতিক ইমেজ যেটাকে বলা হয়, রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে যদি ধরাছোঁয়ার মাঝে কেউ থেকে থাকেন, একজন ভদ্রলোক যাকে নিয়ে সমাজে বিতর্ক নাই, দ্যাট ইজ জনাব সাবের হোসেন চৌধুরী, উইদাউট এনি ডাউট। এখন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম একটি নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করা হয়েছে, দলটি তো আর নিষিদ্ধ হয় নাই। এবং বাস্তবতা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন, বিশেষত ইউরোপিয়ান ভুক্ত যে দেশগুলো, তারা গণতান্ত্রিক চর্চার উপরে যথেষ্ট গুরুত্ব দেয়। এবং অবশ্যই বিগত দিনগুলোতে আমরা গণতান্ত্রিক চর্চার যে মানদণ্ড সেখানে খুব ভালো করতে পারিনি বলেই তো আজকে এই অবস্থার সৃষ্টি হয়েছে। সেই জায়গা থেকে বাংলাদেশকে যদি আপনি গ্লোবাল পার্টনার হিসেবে ধরেন এবং বাংলাদেশের ভূ রাজনৈতিক গুরুত্বের জায়গাটা যদি সমুন্নত থাকে, তাহলে তারা এখন অ্যাসেস করছেন যে আগামী যে নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ উদ্গ্রীব অবস্থায় আছে, সেই নির্বাচন কতটা অংশগ্রহণমূলক, কতটা গ্রহণযোগ্য হবে। সেই জায়গা থেকে জনাব সাবের হোসেন চৌধুরী বিভিন্ন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েও যেহেতু রাজনৈতিকভাবে নিজেকে একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পেরেছেন, তিনি শুধু আওয়ামী লীগের নেতা বলে আমি মনে করি না। আমি মনে করি একজন সজ্জন ভদ্র মানুষ হিসেবে তার মতামতের গুরুত্ব আছে বই কি। এবং এই যে তিনজন রাষ্ট্রদূতের যে আলাপটা হচ্ছে, আমি যতটুকু জানি, দে আর অ্যাকচুয়ালি গোয়িং থ্রু এ প্রসেস অফ অ্যাসেসমেন্ট। অর্থাৎ বাংলাদেশের আগামী দিনের গণতান্ত্রিক যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় আওয়ামী লীগ কতটা প্রাসঙ্গিক আছে এবং কতটা প্রাসঙ্গিক আকারে প্রতিষ্ঠিত হতে পারে আবার নতুন করে, বা আত্মপ্রকাশ করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু জনাব সাবের হোসেন চৌধুরী সাহেবের সাথে দীর্ঘ আলাপচারিতা হয়েছে। এবং নট অনলি দ্যাট, আমি আপনাকে এটাও বলতে চাই যে ওই তিন রাষ্ট্রদূত শুধু জনাব সাবের হোসেন চৌধুরী নয়, আরো অনেক প্রতিষ্ঠিত রাজনৈতিক ব্যক্তিদের সাথে তাদের মতো করে সাক্ষাৎ করছেন, কথা বলছেন, বোঝার প্রতিষ্ঠিত চেষ্টা করছেন। রাজনৈতিক ব্যক্তিরা কি আওয়ামী লীগের নাকি অন্য না, দলের? না, সেটা স্পেসিফিক্যালি আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলতে পারি, বাট এটা বোধহয় ঠিক হবে না, কারণ আমাকে তো মানুষ ইন কনফিডেন্স তথ্যগুলো দেয়, তো আমি সূত্রটা বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে জনাব সাবের হোসেন চৌধুরী যদি একজন আউটস্ট্যান্ডিং পার্সোনালিটিতে রূপান্তরিত হয়েছিলেন আওয়ামী লীগে, সবাই খুব ভালো বলেন, এটাই বাস্তব, একদম সরল ভাষায় বলছি। তার থেকেও বড় কথা, আপনি জানেন যে ওই যে আইপিইউ এবং আপনার ওই যে উনি নির্বাচিত সভাপতি ছিলেন ইন্টার ইন্টার পার্লামেন্টারি পার্লামেন্টারি ইউনিয়নের। ইউনিয়ন। হ্যাঁ, সো দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো অবভিয়াসলি the ambassadors of these countries, they would come and pay a visit because his opinion has value. And moreover, so বাংলাদেশের ক্রাইসিসটা যখন খুব অ্যানার্কি ঘিরে, তখন এই অ্যানার্কির মাঝে তো ভদ্রচিত উপদেশ, পরামর্শ, মতামতের একটা অন্যরকম মূল্য থাকবে, এটাই হচ্ছে। পাশাপাশি হ্যাঁ, বিএনপি, জামাত, এখনো জাতীয় পার্টি না, এমনকি এনসিপিরও কয়েকজনের সাথে এই রাষ্ট্রদূতরা বিভিন্নভাবে বৈঠক করছেন, আরো বৈঠক সামনে হবে। সো আবার আমাদের দলে এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে। আচ্ছা, হ্যাঁ, দলের প্রতিক্রিয়াটা নিয়ে একটু আসি। কিন্তু তার মানে বৈঠকের উদ্দেশ্য কি, মানে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, আওয়ামী অ্যাসেসমেন্ট, লীগকে কেমন করে অন্তর্ভুক্ত করা যায় একটা এরকম? একটা অ্যাসেসমেন্ট করা। কারণ দিনের শেষে তো, এখন এটা কি ভাষায় বলবো আপনাকে, মানে আমরা তো নাই,
সো একটা অ্যাসেসমেন্ট করা যে আগামী ইলেকশনটাকে কিভাবে গ্রহণযোগ্য করা যায় সেই পথটা তারা অ্যাসেস করার চেষ্টা করছে। এখানে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো সিদ্ধান্তের বিষয়ও আসলে নাই, এই এটা বোঝার অ্যাসেসমেন্টের চেষ্টা একটা করা। একটা পরিকল্পনা বা মানে ধারণার মধ্যে কি রিফাইন্ড আওয়ামী লীগের যে আলোচনাটা ছিল, যেটি নিয়ে একটা না সময় না না সেনাপ্রধানও না কথা না বলেছিলেন? শুনেন, না, এটা রিফাইন্ড আওয়ামী লীগের কোনো বিষয় আসলে নাই। কারণ কি, আপনাকে আমি রিয়েলিটিটা বলছি, একটা বাস্তবতাটা বলছি। আওয়ামী লীগের 99% কর্মী কোনো রিফাইন্ড বা না রিফাইন্ড এসব দিকে যাওয়ার কোনো বিষয় আসে না। তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগেই বিশ্বাস করে। তারা তার কন্যা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, তার এতেই বিশ্বাস করে। তো এখানে রিফাইন্ড আওয়ামী লীগের কোনো বিষয় আসলে নাই। এখানে যেটা যেটা হতে পারে যে বিভিন্ন পথ উদ্ঘাটন করা, যে বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য আহ, বিরাজমান করার জন্য কিভাবে আহ, এই যে মুক্তিযুদ্ধের সপক্ষের বৃহৎ শক্তি, আসলে আমরাই তো পুরোধা শক্তি, আমরাই তো পায়োনিয়ার্স অফ দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার, অফ দ্য লিবারেশন স্ট্রাগল অফ বাংলাদেশ। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, এটা তো বই দলিল দস্তাবেজ তো খোঁজা লাগে না, এটা তো কমন সেন্স। সো এই দল কিভাবে প্রাসঙ্গিক থাকবে বা আদৌ থাকতে পারে কিনা, এই অ্যাসেসমেন্টটা চলছে। এখন সেখান থেকে রিফাইন্ড আওয়ামী লীগ চিন্তা করার কোনো সুযোগ আসলে নাই, প্রয়োজনও নাই। আর রিফাইনমেন্ট বলতে যেটা বোঝায় যে পরিশুদ্ধ হওয়ার যে ব্যাপার, হ্যাঁ, সেটা তো সময়ের একটা চাহিদা আছে। সেটা কি? সেটা হচ্ছে যে আজকে আওয়ামী লীগের যে সংকট বিরাজমান, যার জন্য কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীরা বিপদগ্রস্ত বা বিপদের সম্মুখীন হয়ে আছেন, এর পিছনে, এর নেপথ্যে তো গুটি কয়েক বা বেশ কিছু লোকের তো একটা সরাসরি অংশগ্রহণ ছিল। এখন তাদেরকে যদি আপনি বাদ না দেন, মানে পরিশুদ্ধকরণের যে প্রক্রিয়া, তাতে করে তো আসলে সামনের দিকে চলা খুব কঠিন। কারণ আমাদের সবচেয়ে বড় যে ড্রব্যাকটা হয়ে গেছে, এটা শুধু আওয়ামী লীগ বলে বলছি না, আমি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তাদের সকলের জন্য বলতে চাই যে সামহাও সামহাও অর দি আদার 2014, 2014, 2018, 2018, অ্যান্ড অফকোর্স 2024, 2024 সালের এই যে বিশাল একটা ইয়াং জেনারেশন, দে হ্যাভ বিন লাইক, দে ক্লেম অর উই ডোন্ট ওয়ান্ট টু একসেপ্ট, আসলে একসেপ্ট না করে তো পাই নাই, যে দে ওয়ার আউট অফ দ্য ইলেকটোরাল প্রসেস। হ্যাঁ, ইন অ্যাজ ফার এজ দ্য পার্টিসিপেশন ইজ কনসার্ন, এটার তো কোনো স্ট্যাটিস্টিক্স নেওয়া হয় নাই, এটা তো কোনো পরিসংখ্যান করা হয় নাই। ইটস এ হিউজ নাম্বার। এখন আপনি ভুল ত্রুটি চলার পথে হয়, আপনি যদি একান্ত এই ভুল ত্রুটিকে সঠিক না করেন বা একটু যদি আলাপ না করেন যে হ্যাঁ দিস ওয়াজ রং, এটা আমাদের করতে হবে, তাছাড়া তো মানে এখন যে অ্যাসেসমেন্ট হচ্ছে, আমি একদম আপনাকে এভাবে বলতেছি, ইটস এন অ্যাসেসমেন্ট ফ্রম দ্য ডিপ্লোম্যাটিক কোর। হ্যাঁ, আপনি বাইরেই থেকে যাবেন, তো সমস্যা। মানে আমাদেরকে কোনো একটা জায়গায় আসতে হবে যেখানে আমাদেরকে প্লেজ করতে হবে যে উই উইল ডু সামথিং বেটার। এটা হচ্ছে আহ, বর্তমান পরিস্থিতি। মানে আহ, মানে তারা আসলে অ্যাসেস করতে আসছেন যে তাদেরকে মানে আওয়ামী লীগকে কিভাবে ইনক্লুড করা যায় বা আওয়ামী লীগ এই প্রক্রিয়ার মধ্যে ইয়েস থাকতে ইয়েস, পারে কিনা। কারণ পৃথিবীর কোনো দেশই কোনো আনস্টেবল গভর্নমেন্ট আচ্ছা, চায় না। কিন্তু আপনি বলছিলেন যে এটা একটা অবভিয়াস যে তিনি মানে সাবির হোসেন চৌধুরীর যে অবস্থান, তিনি ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের সভাপতি, নির্বাচিত সভাপতি, ইয়েস, সে এইসব তো নিজেকে মানে পরিচ্ছন্ন যে রেখেছে। সজ্জন ব্যক্তি, সেই জন্য দেখা, কিন্তু দেখা করতে সেরকম লুকোচুরি কেন? একটা দেখলাম এক গাড়িতে করে আসা, গণমাধ্যমের চোখ না, এড়ানোর একটা লুকোচুরি, অবস্থা। আচ্ছা, এটাকে লুকোচুরি কেন বলবেন? তারা তো ভিআইপিস অফ দিস কান্ট্রি, রাইট? দে হ্যাভ সার্টেন প্রোটোকল। এখন আনঅফিসিয়ালি, ইটস নট অফিসিয়াল ভিজিট ইন এনি ওয়ে। কারণ আনঅফিসিয়াল ভিজিটে সাবর হোসেন চৌধুরী সাহেবের মানে ডিপ্লোম্যাটিক লেভেলে তো তার যাওয়া আসা সম্পর্ক সুদৃঢ়। এখন তার সাথে দেখা করতে আসবে তার পরিবারের বাসায়, যদি 3টা পতাকালা গাড়ি পুলিশের এসকর্ট নিয়ে, তা তো ভাই, এটা তো মানে বিউগল বাজায় মানুষকে জানানোর মতো হইলো যে যাচ্ছি আমরা আলাপ করতে। তো ব্যাপারটা তো অনানুষ্ঠানিক আলাপ। তো তিনজন, একদিক দিয়ে তিনজনকে কলিগ বলতে পারেন, যদি একই দেশের রাষ্ট্রদূত না, বাট তিনটাই ইউভুক্ত। সো থ্রি কলিগস ইফ দে ট্রাভেল ইন দ্য সেম কার, হ্যাঁ, আড়ম্বর, মানে অতি আড়ম্বরের জায়গা থেকে যদি একটু, এটাকে তো আপনি লুকাচুরি কিছু বলতে পারেন না। কারণ লুকাচুরি করবে কিভাবে? না, কিন্তু তার যে এটা এটা সিকিউরিটি এইভাবে ডিটেল করে আছে। আসলে মানে সাধারণ যে না প্রক্রিয়া শুনেন, যেভাবে দেখা করেন, শুনেন, দেখা সাক্ষাৎ তো রাজনৈতিক তার, নেতাদের সাথে হয়, হ্যাঁ হ্যাঁ, তাই না? তার এই যে প্রক্রিয়ায় সিকিউরিটি, হয় না। না না, এটা আন্তরিকতার জায়গা, এটা ইন্টেন্সিটি। আমরা আলাপ করব, বিস্তারিত আলাপ করব। আপনি অনেক অনেক সময় স্যুটটাই পরে খুব আড়ম্বর ভাবে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আলাপ আলোচনা করতে পারেন। আবার অনানুষ্ঠানিক ভাবে অনেক আলাপে অনেক বেশি কিছু হতে পারে। সো দ্যাটস হাউ দে অপারেট। এবং সবচেয়ে বড় কথা, তার যে সিকিউরিটি ডিটেইল,
রাষ্ট্রদূতদের। এটা তো গোপন রাখার কোনো বিষয় নেই। দে আর নট ট্রাইং টু ডু ইট, দে আর নট স্পাইস, তারা তো গুপ্তচর না। আচ্ছা, মানে দে আওয়ামী আর জাস্ট লীগকে বিং আরেকটু ইনফর্মাল। আরেকটু জিজ্ঞাসা করি যে আওয়ামী লীগকে সামনের নির্বাচন বা নির্বাচনে অংশ নেয়ানোর জন্য বা অংশ যেন গ্রহণ করতে পারে সেজন্য আন্তর্জাতিক তৎপরতা আহ, এটা নো, আছে কিনা, আওয়ামী লীগের পক্ষ থেকেও আন্তর্জাতিক তৎপরতা আছে কিনা? আন্তর্জাতিক ক্ষেত্র থেকে আওয়ামী লীগের ইলেকশনে এখনো পার্টিসিপেট করার মতো কোনো সরাসরি কোনো চাপের আলামত আমার চোখে পড়ে নাই। নট এট অল। বরঞ্চ আপনার ইউরোপিয়ান ইউনিয়নের যিনি অ্যাম্বাসেডর, তিনি প্রশ্ন করলে এড়িয়ে যাচ্ছেন। যুক্তরাজ্যের যিনি রাষ্ট্রদূত, তাকে প্রশ্ন করলে তিনি এড়িয়ে যাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের যিনি ভারপ্রাপ্ত আছেন, তার এই বিষয়ে কোনো সরাসরি কোনো মতামত নাই। হুম। সুতরাং আন্তর্জাতিক তৎপরতা যদি বলতে কিন্তু কিছু আবার একই বোঝান। সাথে যদি বলি জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস তিনি সম্প্রতি বলছেন যে অংশগ্রহণ, সব দলের অংশগ্রহণ, নির্বাচন হতে হবে। No, হিউম্যান রাইটস ওয়াচ তারা বলছে যে নির্বাচন, এবং জাতিসংঘের সেই যে প্রতিবেদন যেখানে না, জুলাই আগস্ট নিয়ে। আপনাকে এখানে একটা জিনিস ফিল করতে হবে। হিউম্যান রাইটস ওয়াচ ইজ এন ইনস্টিটিউশন উইচ প্রমোটস হিউম্যান রাইটস। আমরা যখন ডিপ্লোম্যাটিক আসপেক্টে কথা বলবো, তখন তো হিউম্যান আচ্ছা, রাইটস বাদ ইজ দিলাম, নট পার্ট অফ জাতিসংঘের দ্য কথা যদি ডিপ্লোম্যাটিক বলি, ডিটেল। জাতিসংঘের আবাসিক হ্যাঁ, প্রতিনিধির কথা বলি। হ্যাঁ, ঠিক আছে, সেটা তো জাতিসংঘের আবাসিক প্রতিনিধি অতটুকু বলাতে কি যায় আসে, এটা তাকে বলতে হবে, সে আর কি বলবে? এছাড়া কি অন্য কিছু বলা যাবে? এবং আমরা চেষ্টা করছি, চেষ্টা খুব এফেক্টিভ হচ্ছে কিনা সেটা আপনি এই অনুষ্ঠানে শুনতে চান আমার কাছ থেকে? হ্যাঁ, 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 এফেক্টিভ হচ্ছে না তো। এফেক্টিভ হচ্ছে না বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আপনার অনুষ্ঠানে আমি এর আগেও বলেছি, এখনো বলছি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি। Whether you support Trump or you don't support Trump, whether you support the Democrats or the Republicans, doesn't matter. They have gone through a transparent electoral process. সো উনি নিজে যেখানে একটা স্বচ্ছ নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে নির্বাচিত রাষ্ট্রপতি, যতক্ষণ না আমি দায়িত্ববান মানুষের মতো এগিয়ে না আসছি, ততক্ষণ পর্যন্ত আমাকে কিভাবে তারা এন্ডোর্স করবেন? রাইট? আচ্ছা, আপনি লেটস সে জুলাই আগস্টে প্রচুর মানুষ হতাহত হয়েছেন, এটা তো কাঙ্ক্ষিত নয়। আহ, জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনের যিনি মারা যাচ্ছেন, তিনি মৃত্যুবরণ করলেও আমি এটা মেনে নিতে পারি না, এটা অন্যায়, প্রশ্নই আসে না, হতে পারে না। ঠিক একইভাবে আমার দলের কোনো লোক যখন আক্রান্ত হয়ে মৃত্যু হয়, সেটাও তো আমি মানতে পারি না, আমি প্রতিবাদ করি। কিন্তু আপনি যখন জাতিসংঘের কথা বলছেন বা অন্য কোনো দেশের কথা বলছেন, তারা তো বৈশ্বিক স্টেক হোল্ডার। তাদের সামনে এই ন্যারেটিভটা নিয়ে যখন আপনি যাচ্ছেন, আর তারা যখন দেখতেছে যে আসলে এই ন্যারেটিভটা তারা আবার তাদের দেশে খাওয়াতে পারে না, তখন আপনি সাপোর্টটা পাবেন কিভাবে? মানে আমাদের ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে আমি মনে করছি যে আমাদের ন্যারেটিভ সেট করাতে অনেক বড় ত্রুটি ছিল। এখনো সময় আছে, ত্রুটিটা ঠিক করা যায়। আর ব্যক্তিগতভাবে আপনাকে বলতে চাই, আওয়ামী লীগের একজন কর্মী বা শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই, আমি আমি তো মনে করি যে যেই আশ্বাস বা বিশ্বাসের উপর নির্ভর করে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এবং 5ই আগস্টে আমরা বিতাড়িত হয়েছি বা আম, চলে আসতে বাধ্য হয়েছি, হ্যাঁ, সেই 5ই আগস্টের যে সংকল্প বা যে প্রতিশ্রুতি দিয়ে মানুষের সামনে এই ঘটনাটা ঘটেছে, সেটা সত্যিকার বাস্তবায়ন হয় কিনা সেটা দেখার জন্য আওয়ামী লীগের উচিত আমাদের বিরোধী পক্ষকে দেশ পরিচালনা এবং নিয়ন্ত্রণের একক স্টিয়ারিং হাতে তুলে দেওয়া। হ্যাঁ, উচিত। কারণ তাহলে মানুষে বুঝবে যে ভারসাম্যটা কত বেশি প্রয়োজন। দেখেন, রাজনীতিতে ক্ষমতায় যাওয়া সবসময় গুরুত্বপূর্ণ নয়। আপনি মানুষের কাজ করবেন, দেশের কাজ করবেন, মানুষের অধিকারের কথা বলবেন, এটাই বড় ব্যাপার। দিস ইজ রাজনীতি। শিওর, উন্নয়ন করতে গেলে ক্ষমতায় যাওয়া লাগে, কিন্তু বিবেকের উন্নয়ন, মানুষের চিন্তা ভাবনার উন্নয়ন, মানুষের আহ ভালো বা মন্দের মাঝে যে একটা ব্যবধান, ভালোর উন্মেষ ঘটানো, এর জন্য তো আর উন্নয়ন করা লাগে না। এর জন্য যেটা সঠিক সেটা বলতে হয়। তো এখন আপনার টকশোতে আমি আসি একটা মাত্র কারণ, আমি 10 জায়গায় যেতে পছন্দ করি না, বিকজ হোয়াট আই ওয়ান্ট টু সে ইট শুড রিমেইন ইন ওয়ান প্লেস, সো দ্যাট খুঁজলে পাওয়া যায় কি বলছি। আমাদের কথাটা খুব সহজ। আমরা বলতেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এখন ক্ষমতা নাই, কিন্তু বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ ভালোর জন্য আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল অবশ্যম্ভাবীভাবে প্রাসঙ্গিক।
জি। এবং কিন্তু আপনি তারে আপনি বলছিলেন যে নির্বাচন আমেরিকা থেকে এই বিষয়টা খাওয়াতে পারে না, মানে আপনাদের যে সম্প্রতি না অবদান পারে না, খুব খাওয়াতে পারে না, ডিফিকাল্ট। কিন্তু আপনারা না কেন আন্তর্জাতিক মহলে এটা খাওয়াতে পারছেন না? যে আমি আসলে এই প্রশ্নটা করছিলাম যে না আপনি তো আমি আমি পারবেন না। যেমন যেমন বর্তমান বিশ্লেষকদের সাথে কথা বলি যারা প্রচন্ড আওয়ামী বিরোধী গণ অভ্যুত্থানের সময় এবং তার আগে থেকে আওয়ামী বিরোধিতা একদম সক্রিয় ভূমিকা পালন করেছে, যেমন ধরেন ডাক্তার জাহেদ, তিনি বলছিলেন যে আওয়ামী লীগ ভোট হলে সেকেন্ড লার্জেস্ট ভোট পাবে। শিওর, এরকম আরো আরো অফকোর্স। যারা বিশ্লেষণ করছেন তারা এরকমটা বলছেন। তো যদি তাই হয় যে সেকেন্ড লার্জেস্ট ভোট যদি আওয়ামী লীগ পেয়ে থাকে, তাহলে মানে প্রধান বিরোধী দল হওয়ার জন্য তো যেই জায়গা সেটি যদি আওয়ামী লীগ থাকে, তাহলে সেই অবস্থানে থাকা একটা দল কিভাবে নির্বাচনের বাইরে থেকে নির্বাচন হয় এবং সেটা কিভাবে গণতান্ত্রিক হয়, এটা আপনারা খাওয়াতে না পারছেন না না কেন? আমরা তো কখনোই, আমি তো কখনো বলছি না যে আমাদেরকে নির্বাচনের বাইরে রাখা যাবে। না না, কিন্তু আপনি বলছেন খাওয়াতে পারে না, তো আপনারা না কেন খাওয়াতে না পারছেন না এটি, না আমি এই আসছি। আমি ন্যারেটিভটা? বলতে চাচ্ছি যে যাদের হাতের ক্ষমতা তারা যদি গায়ের জোর দিয়ে আওয়ামী লীগকে বাইরে রাখে, আওয়ামী লীগেরও উচিত বলা যে ওকে করো তুমি নির্বাচন। একটি ডিপ স্টেট কনস্পিরেসি এবং যে কনস্পিরেসির ভিতরে দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল, এটি আমরা আসলে এটি নিয়ে অনেক আলোচনা পর্যালোচনা আছে, এটি নিয়ে অনেক ইনফরমেটিভ ব্যাপার রয়েছে। তো সেটি বিশদভাবে আমরা সামনের দিকে আলোচনা করব। তবে একটি বিষয় আমি বলে রাখতে চাই যে এই যে ডিপ স্টেট কনস্পিরেসি, এই ব্যাপারে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী, যিনি পাঁচবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দেশ, জাতি এবং দলকে তিনি মেসেজ দিয়েছেন, স্ট্রং মেসেজ দিয়েছেন, কঠোর বার্তা দিয়েছিলেন যে বাংলাদেশে এই হচ্ছে, এই হতে যাচ্ছে, এই হতে যাচ্ছে, এই কারণে হতে যাচ্ছে। তো সমস্ত বিষয়গুলি নিয়েই পিছনের সে বিষয়গুলি নিয়েই সেখানে তো প্রস্তুত থেকেই যায় যে সেই ডিপ স্টেট কনস্পিরেসি হচ্ছিল আমাদের, সে ব্যাপারে আমাদের এটিকে প্রতিহত করার, এটিকে নির্মূল করার রাষ্ট্রীয়ভাবে কতখানি সুবন্দোবস্ত ছিল অথবা দলগতভাবে আমাদের কি বন্দোবস্ত ছিল। দেখেন, এখানে আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন, আমরা যারা ৭১-এর মুক্তিযোদ্ধা, আমরা যারা ৭৫-কে দেখেছি, আমরা বলতে পারি যে ৭৫ আর ২৪ এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নেই। যে রাজনৈতিক প্রতিহিংস থেকে, যে উদ্দেশ্য থেকে, যে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী চক্রান্ত এই বাংলাদেশকে, বাংলাদেশের উপরে ঠিক কুনজর রেখেছিল, এরা কিন্তু ৭৫-এ ৭১-এ বাংলাদেশ এর মুক্তিযুদ্ধে আমরা জয়ী হবার পরে এবং তারা পরাজিত হবার কারণে কিন্তু তারা এই পরাজয়কে মেনে নিতে পারে নাই। এমনকি তারা বঙ্গবন্ধুর কাছেও কিন্তু এই আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি, তারা কিন্তু বঙ্গবন্ধুর কাছেও কিন্তু সেন্ট মার্টিন চেয়েছিল তাদের সামরিক নৌঘাঁটি করার জন্য। বঙ্গবন্ধু যে ভাষায় তাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছিলেন, রেজেক্ট করে দিয়েছিলেন, ডিনাই করেছিলেন, ঠিক বঙ্গবন্ধু রক্ত যার ধমনীতে প্রবাহিত, সেই রক্তের উত্তরাধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ঠিক একইভাবে তিনি তাদেরকে রেজেক্ট করে দিয়েছিলেন, ডিনাই করেছিলেন। দেখেন, আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তো দেশের ১ ইঞ্চি জমিও ছাড়বে না বলেছেন। তিনি বলেছেন সাদা চামড়ার লোকেরা তারা ষড়যন্ত্র করছে। এগুলো শুনে কিন্তু আমরা যারা রাজনীতির মধ্য থেকে বড় হয়েছি, আমরা কিন্তু আটকে উঠেছি। আমরা কিন্তু দেখেছি সে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তি বিচরণ, এই বিচরণগুলি দেখেও কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে সামথিং রং, এবং
সেটাই তো হলো, সেটাই ঘটালো, সেটাই ঘটিয়ে শুধু আওয়ামী লীগকে উৎখাত করলো না, একটি দেশকে দখল করে নিল এবং সেই দেশটাকে ধ্বংস করে ছাড়লো। কাজে ডক্টর ইউনূসের নেতৃত্বে যে ডিপ স্টেট কনস্পিরেসি হয়েছে বা আপনার যে ষড়যন্ত্র হয়েছে, সে ষড়যন্ত্র অনেক গভীর ছিল। সে ষড়যন্ত্রের সঙ্গে বিএনপি জড়িত ছিল, সে ষড়যন্ত্রের সঙ্গে তারেক রহমান জড়িত ছিল, সেই ষড়যন্ত্রের সঙ্গে জামাত শিবির জড়িত ছিল, সেই ষড়যন্ত্রের সাথে পাকিস্তান ৭১-এ পরাজিত পাকিস্তানি শক্তি জড়িত ছিল। কাজে এই নিয়ে অনেক আলোচনা আছে। আমরা পরবর্তী সময় আমরা আরো আলোচনা করব। আমি অন্য আরেকটি প্রশ্নে চলে যাই। আমাদের তৃণমূলের কর্মী এইরকম একটি অবস্থা যেখানে প্রায় ৩.৫ লক্ষের উপরে নেতা কর্মী জেলে আছেন, আহত হয়েছেন, অনেকে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, অনেকে ঘর বাড়ি ভেঙে দিয়েছে, পরীক্ষা দিতে পারেনি, পড়াশোনা করতে পারছেন না, চাকরি করতে পারছেন না। কিন্তু তারপরও আমরা দেখছি যে তৃণমূলের কর্মীরা সংগঠিত হয়েছে। এই সারা বাংলাদেশের তৃণমূলের কর্মীদেরকে সংগঠিত করার প্রক্রিয়াটা আপনারা কতদূর আগাতে পেরেছেন? আর তৃণমূলের কর্মীদের সাথে এই মুহূর্তে তাদের জন্য নির্দেশনা কি? বারবার জিজ্ঞেস করছি, কিন্তু নির্দেশনার কথাটা আমি আপনার কাছ থেকে শেষে শুনতে চাই। আমি এখন শুধুমাত্র তৃণমূলের কর্মীদের বিষয়ে জানতে চাই। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ এটা যে গণমানুষের দল, এটি কর্মী ভিত্তিক দল। এই দলটির উপরে যে নির্মমতা নেমে এসেছে ৫ই আগস্ট ২০২৪ থেকে, এই নির্মমতা, এই নিষ্ঠুরতা ভাষায় প্রকাশ করার না। আওয়ামী লীগের কয়েক হাজার নেতা কর্মীকে নির্মমভাবে হত্যা করেছে। আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা মব সন্ত্রাসের শিকার হয়েছে। আওয়ামী লীগের নেতা এবং এই খনি ইউনূস, রক্তপিপাসু ইউনূস, অর্থলোভী ইউনূস, সে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছে। আসলে আমি সংক্ষিপ্তভাবে এভাবেই বলতে চাই যে আওয়ামী লীগের এই যে প্রায় ৩ লক্ষ নেতাকর্মী কারাগারে আছে, কারাগারে ৩ ধরনের ঠাঁই নাই। কারাগারের ভিতরে নির্মম নির্যাতন চলছে, ইভেন কারাগারের ভিতরেও নির্মম নির্যাতন চলছে। কাজে তার জ্বলন্ত দৃষ্টান্ত হলো আমাদের প্রিয় নেতা অ্যাডভোকেট নুরুল মজিদ হুমায়ুনের একটি নির্মম মৃত্যু আমাদের কাছে সাক্ষ্য দেয়, আমাদেরকে দেখিয়ে দেয়। তো আমি একথাই বলবো যে আওয়ামী লীগ এমন একটি দল যার কমিটি, কেন্দ্রীয় কমিটি থেকে জেলা কমিটি, উপজেলা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি, গ্রাম কমিটি, এই পর্যায়ে সহযোগী সংগঠন সহ আমাদের কমিটির সংখ্যা হলো ১,৬০,০০,০০০ হলো আমাদের কমিটি মেম্বার। কাজে ১,৬০,০০,০০০ যে দলটির কমিটি মেম্বার, এই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, সৈনিক লীগ ইত্যাদি ইত্যাদি নিয়ে, সেই দলটির নেতাকর্মীরা যেভাবে এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়িয়েছে, আমি বিশ্বাস করেন আমার কাছে মনে হয়েছিল যে মনে হয়েছে যে এত তাড়াতাড়ি ঘুরে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, এভাবে পৃথিবীতে যে দেশে সরকারের পতন ঘটিয়েছে ষড়যন্ত্র করে, আপনি দেখবেন এত তাড়াতাড়ি কোনো সেই পতন হওয়া দল তারা ঘুরে দাঁড়াতে পারেনি। কিন্তু আওয়ামী লীগের একটি দল যারা ঘুরে দাঁড়িয়েছে এবং লড়াই করে যাচ্ছে, নিরন্তর লড়াই করে যাচ্ছে। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী আত্মগোপনে রয়েছে, অনাহারি দিন কাটাচ্ছে।
মার মৃত্যু হলে পরে ছেলে মার মুখটি শেষবারের মতো মুখটি দেখতে যেতে পারেনি। সন্তানের মৃত্যু হলে পিতা তা দেখতে যেতে পারছে না, দেখতে গেলে তাকে সেখানে গ্রেপ্তার করে ওত পেতে থাকে সরকারি বাহিনী। কাজে আমি বলবো যে আপনি জানেন যে বাংলাদেশে সেপ্টেম্বর মাস থেকে ছোট ছোট মিছিল শুরু হলো, সেই মিছিলের আকার আকৃতি সবকিছু মিলিয়ে কিন্তু এখন আওয়ামী লীগ সংগঠিত। গত 24 তারিখ যে জমায়েতটি হয়েছিল, এই 24 তারিখ কিন্তু আমরা ঢাকা দখল করার কোনো কর্মসূচি ছিল না, অথবা ঢাকাকে অবরুদ্ধ করে এই খুনি বাহিনীকে আত্মসমর্পণের কোনো কর্মসূচি ছিল না। আমাদের যে কর্মসূচি ছিল, সে কর্মসূচিতে হাজার হাজার প্রায় 25-30 হাজার নেতা কর্মী যুক্ত হয়েছিল, যারা কাকের কবুতরের ঠোঁটে খবর পেয়েছে তারাও এসে হাজির হয়েছে। তো কাজেই এই ইউনূস বাহিনীর মনে রাখা উচিত যে আওয়ামী লীগকে 1958 সালে জেনারেল আইয়ুব খান সামরিক শাসন দিয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল, কিন্তু নিশ্চিহ্ন করতে পারেনি। এমনকি 1971 সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন মধ্যরাতে স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেয়, সেই 26শে মার্চ সকালবেলা সকাল 10টা 10 মিনিটে একটি জেনারেল ইয়ে খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। নিশ্চিত করার তো দূরের কথা, বরঞ্চ আওয়ামী লীগের নেতৃত্বেই, বঙ্গবন্ধুর নেতৃত্বেই বাংলাদেশ নামক দেশটি সৃষ্টি করেছিল, জন্ম দিয়েছিল। কাজে এই আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কোনো দলের নেতা কর্মীর চেয়ে আত্মত্যাগী এবং দৃঢ় মনোবল রয়েছে। আমি শুধু বলবো, এই আলোচনার মধ্য দিয়ে যারা শুনছেন আমার ভাই বন্ধু সহযোদ্ধারা, আমাদের যে লড়াই শুরু হয়েছে, লড়াই চলবে। চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুতি নিন। আমরা কোন একদিন কোন এক সময় আমরা ঢাকা অবরুদ্ধ করে এই ইউনূস বাহিনীকে বিদায় না করা পর্যন্ত আমরা ঢাকা এবং যমুনা ঘেরাও করে রাখবো। প্রয়োজন বোধে সেই কর্মসূচির নাম হবে মার্চ টু যমুনা। জি, আমি আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে যে যদিও আমরা সকলেই বলছে যে নির্বাচন হবে না, নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছা অন্তর্বর্তী সরকারের নেই, তথাকথিত অন্তর্বর্তী সরকারের নেই, তারা নির্বাচন দেওয়ার নাম করে আসলে বাংলাদেশের পরিস্থিতিকে আরো ঘোলাটে করছে এবং সাধারণ মানুষ তাদের রায় দিয়ে দিয়েছে। সাধারণ মানুষ বলছে যদি বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ নৌকা মার্কা না থাকে তাহলে তারা নির্বাচন কেন্দ্রে যাবে না, ভোট দিতে চায় না। তারা নির্বাচন নিয়ে ভাবনা কি, বা আপনি কি বলতে চান নির্বাচন বিষয়ে? দেখেন, এই নির্বাচনটি নিয়ে আসলে ডক্টর ইউনূস সাহেব এবং তার সঙ্গে যে বিদেশ থেকে আমদানি করা উপদেষ্টারা রয়েছেন, তাদের রাজনীতির অভিজ্ঞতা নাই তো। তারা এই দেশের দলগুলি সম্পর্কে তাদের কাছে তথ্য নেই, তারা তথ্য ঘাটতির মধ্যেই আছে। আমি শুধু বলবো যে প্রথম এই ক্ষমতা লিপ্স ইউনূস, সে ক্ষমতা ছাড়ার জন্য আসেনি, সে সহসা ক্ষমতা ছাড়তে চাইবে না এবং সে নির্বাচন বিভিন্ন টালবাহানা করে কিছু রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাতে ইসলাম, অপরাপর ইসলামিক দলগুলি, এগুলিকে মূলা ঝুলিয়ে তারা সকলেই ক্ষমতার স্বপ্ন দেখেন। তো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি যে কথা বলছিলাম যে ইউনূস সাহেব এই নির্বাচন দেবেন না,
এক। দুই হলো বাংলাদেশ আওয়ামী লীগকে এই শতকরা 40% 40 থেকে 43% যে দলটির সমর্থন রয়েছে, যে দলটির সমর্থন বেড়ে এখন 60-এর উপরে এসেছে, সেই দলটিকে বাদ দিয়ে নির্বাচন করবেন। আমি ইউনূস সাহেবকে অনুরোধ করব যে যান, উনি গিয়ে খালেদা জিয়াকে জিজ্ঞাসা করুন যে খালেদা জিয়া এভাবে আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন পার করার চেষ্টা করেছিলেন, ক্ষমতায় পাকাপোক্ত হয়ে বসতে চেয়েছিলেন। তখন হাওয়া ভবনে এই তারেকরা আরেকটি বিকল্প সরকার গঠন করেছিল, কিন্তু সেই নির্বাচনে 15 দিনও পার হতে পারে না। 15 দিনের মধ্যে কিন্তু আমরা খালেদা জিয়াকে সেই ক্ষমতাচ্যুত করেছিলাম এবং ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল। কাজে আমরা এখনো আমাদের কিন্তু আমাদের যে পদক্ষেপগুলি, এই পদক্ষেপ দিয়ে যারা বলেছিলেন, সেই ভদ্রলোককে আমার সামনাসামনি জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যিনি বলেছিলেন আওয়ামী লীগ মারা গেলে জানাজা পড়ার লোক পাওয়া যাবে না। ভদ্রলোক আওয়ামী লীগের শিকড় সম্পর্কে ওর ধারণা নেই। আওয়ামী লীগের শিকড় এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের সম্পর্কে ওর ধারণা নেই। নূর মজিদ হুমায়ুন, রূপগঞ্জের উপজেলা চেয়ারম্যানের জানাজা, নূর মজিদ হুমায়ুন সাহেবের জানাজা, এগুলি দেখে বুঝতে কি বাকি আছে যে আওয়ামী লীগ কেমন দল, আওয়ামী লীগের জানাজা পড়ার লোক আছে কিনা? কাজে আমি এটুকুই বলবো যে আওয়ামী লীগের নেতা কর্মীরা অত্যন্ত সুসংগঠিত হয়েছেন। আমাদের প্রিয় নেত্রী, প্রাণ প্রিয় নেত্রী শেখ হাসিনা তার দলীয় নেতা কর্মীদের, আমি দেখতে চাই তুমি কত ভালো দেশ চালাও। আই ওয়ান্ট টু সি, বিকজ আমরা যে ভুলটা করছি একই ভুল তো হতে যাচ্ছে। আপনি মনে করেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যদি শক্তিশালী একটা বিরোধী দল থাকতো আওয়ামী লীগের অপোজিশনে, আজকে এই পরিস্থিতি কি তৈরি হতো? আপনি যেই দোষেই আমাদেরকে দায়ী করেন, যদি সত্যিকার অর্থে একটা এফেক্টিভ বিরোধী দল আমাদের থাকতো, আমাদের দেশে যে রোল প্লে করতে পারতো, তাহলে আপনি মনে করেন যে সেলিব্রিটি ক্রাইম যেগুলো হয়েছে এগুলা একের পর এক হতে পারতো? আপনি কি মনে করেন না যে একটা এফেক্টিভ বিরোধী দল থাকলে শেখ হাসিনার জন্য দেশ পরিচালনা আরো সহজতর হতো? আপনি কি মনে করেন না যে একটা ভালো বিরোধী দল থাকলে আজকে আওয়ামী লীগ যদি ক্ষমতায় লেগছে, নির্বাচনের প্রতিযোগিতায় আওয়ামী লীগ কখনো বিরোধী দলে গেল, তাতে কি হতো? আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসতো। একটা প্রসেস, ইট উড বিন লাইক এ সাইকেল, রাইট? কিন্তু আমরা যে ভুল করে ফেলছি যে উই ডিড নট হ্যাভ এ ভাইব্রেন্ট ইফেক্টিভ অপোজিশন পার্টি। আজকে বিএনপি, জামাত, অফকোর্স এই সরকার যেটা অন্তর্বর্তীকালীন সরকার এখন আছে, এবং এনসিপি, তারা তো ওই পথই হাঁটছে। তারা একটা ইলেকশন করবে যেখানে আওয়ামী লীগের মতো একটা বৃহৎ দল নাই। তাহলে আপনি বিভাজনটা চিন্তা করতে হবে যে একেবারে বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত বৃহৎ একটা অংশ ইলেকটোরাল প্রসেস থেকে বাইরে। আপনি ভালো দেশ চালাবেন কিভাবে? আওয়ামী লীগের যেমন ছিল না জাতীয় পার্টি, গৃহপালিত বিরোধী দল ছিল, এখানে একটা জামাত ইসলাম আছে। শুনেন, আপনি তো ইলেকটোরাল প্রসেসের মধ্যে দিয়ে একটা ডিক্টেটর বানানোর পথে আছেন। ডিক্টেটর বিভিন্ন ভাবে হয়। বেনিতো মুসোলিনি, হি ওয়াজ এ ফ্যাসিস্ট, হি ওয়াজ এ ডিক্টেটর। বাট আপনি একটা ইলেকশনের মধ্যে দিয়ে একটা নতুন ডিক্টেটর বানানোর পথে আগে যাচ্ছেন। মানে আপনারা কি এই অবস্থায় যে আমরা যে ভুল করেছি তোমরা সেই ভুল করো না? আমি 100% কেন বলবো না এটা? আমি অফকোর্স আমরা ভুল করেছি। জাতীয় পার্টি একটা বিরোধী দল নাকি? জাতীয় পার্টি বাই এনি স্ট্যান্ডার্ড বিরোধী দল? এই জিএম কাদের সাহেবের যে রোল, যে ভূমিকা বিভিন্ন সময়, হ্যাঁ, এখন তার বলতে অসুবিধা, এখন তো নাই ভাই। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে ভয়ে কথা বলতে পারিনি। এখন তো আমার কেউ কিছু করতে পারছে না, ভয় পাবো না। এই যে তিরিং বিরিং যে উনি করতো, এই লোকটারে দিয়া কি কোনো বিরোধী দল হয় আসলে? শোনেন, মাঝে মাঝে প্রয়োজন হইল
কাউকে সামনে রাখতে হয় যে আপনাকে গালিগালাজ করবে নিজেকে ঠিক রাখার জন্য। উই ডিড নট ডু ইট। এবং একই পথে আমি আজকে দ্যাট্রিন কণ্ঠে বলছি, বিএনপি এবং জামাত যাচ্ছে। ইয়েস, আপনি বলতে পারেন যে বিএনপি জামাতের নির্বাচনে কেউ তো একজন সরকার গঠন করবে, কেউ একজন বিরোধী দলে দেবে, না, নট এট অল। মৌলিক জায়গায় অনেক জায়গায় তারা এক আছে। আওয়ামী লীগের সব লোক তো খারাপ না। আপনি সব একযোগে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে চলতে চান, এটা কি হবে? ইজ ইট পসিবল? সেটি হবে তার কিনা থেকে বড় সেটা কথা কি, একটা প্রশ্ন। আমি একটা জিনিস এই একটু প্রশ্নটা বলি। একটু শেষ করতে চাই আপনার কাছে। আপনি যে কথাটা বলছেন জি। যে এখন তো আর কোনো ভয় নাই, এখন তো বলতেই পারে যে যেটি জাতীয় পার্টির জিএম কাদের তিরিং বিরিং কথাটা আপনি বলছিলেন তো, কিন্তু হ্যাঁ, তিরিং বিরিং কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কিসের এখন ভয় নাই? কি ভয়টা তখন ছিল আপনাদের? মানে আপনারা তো আওয়ামী লীগই করতেন, আপনাদের কি ভয় ছিল? না রে ভাই, আমি 15 বছর আওয়ামী লীগ করতাম, এখনো করি, সারা জীবন করবো, কিন্তু আমি আক্রান্ত ছিলাম, অনেক কিছু বাইরে বলতে পারি নাই। এগুলো খুব মানে আশ্চর্য রকম সব ঘটনা, এগুলা বাইরে বলা যাবে না, এগুলো লজ্জার বিষয়। আওয়ামী লীগের নেতারাই আওয়ামী লীগের নেতাদেরকে আক্রান্ত করছেন, বিভিন্ন ভাবে অসম্মানিত করছেন। মানে আমাকে তো আর ফিজিক্যালি কিছু করতে পারে না, বিভিন্ন জায়গায় বিড়ম্বনা বিব্রত করছে। হ্যাঁ, বিকজ আমার বাবার ছায়া আমার উপরে ছিল, তিনি আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, বহুবার এমপি, ওনার একটা জাতীয়ভাবে একটা ভাবমূর্তি আছে, চাইলে তো আর আমাকে ফেলে দেওয়া যায় না। পারিবারিক ভাবেও তো আমরা একটা শক্ত জায়গায় সবসময় ছিলাম, কিন্তু চেষ্টা কিন্তু খুব করছে। এবং আমার দলের জাতীয় নেতা তারাই আজান দিয়ে আমার পিছনে লাগছিল। কিন্তু আওয়ার লাভ টুয়ার্ডস বঙ্গবন্ধু এবং আমার কেন থেকে লয়্যালটি আপনার টুয়ার্ডস পিছনে শেখ লাগলো হাসিনা। এটাও একটু ছোট্ট করে শুনি, যদিও এটা ব্যক্তিগত একটা না, জায়গায় আলাপ এটা চালিয়ে এটা তারপরে। এটা এটা হচ্ছে কি, শুনেন আপনাকে বলি, আমাদের কিছু গণমাধ্যম, কিছু থিঙ্ক ট্যাঙ্ক, কিছু রাজনৈতিক নেতারা মিলে একটা প্রেসক্রিপশনে আসলো যে বাংলাদেশে আর কোনো জাতীয় নেতা রাখা যাবে না। হ্যাঁ, এবং বাংলাদেশের নতুন করে কোনো নেতা তৈরি হইতে দেওয়া যাবে না। বাংলাদেশে কোনো ভালো বক্তাকে বক্তব্য দিয়ে একটা আউটশাইন করবে এই জায়গায় যেতে দেওয়া যাবে না। দিস ওয়াজ দ্য প্রেসক্রিপশন, বিলিভ মি। এবং এটার খপ্পরে আজকে আমরা পড়ে গেছি। কারণ আজকে যে সংকট, জননেত্রী শেখ হাসিনার তো নিরাপত্তাটা 1 নাম্বার গুরুত্বের ব্যাপার। আজকে নিজের নিরাপত্তার জন্য উনি দিল্লিতে আছেন, কিন্তু ওনার জায়গায় যে একজন নেতৃত্ব নেবেন, আপনি একটা নেতার নাম বলেন না। আমরা নিজেরাই তো নেতা তৈরি করি নেই, বাঙ্গা চোরা লোকজন সবগুলাকে আমরা বানাইছি নেতা। আপনি আপনি ক্যাবিনেটে দেখেন, একটা ক্যারিয়ার ওরিয়েন্টেড কোন লোক আছে? মানে ক্যারিয়ার ওরিয়েন্টেড বলতে বুঝাচ্ছি যারা তাদের মন্ত্রী হওয়ার আগে বা রাজনীতি করার আগেই সমাধান কিভাবে দিতে হয়, সমাধান যাত্রা যারে বলে, সেই সমাধান যাত্রার মধ্যে দিয়ে স্বনামধন্য হয়েছেন, পরিচিত হয়েছেন বাংলাদেশের মানুষের কাছে, সেটা কি আছে? আপনি এন্টায়ার ক্যাবিনেট থেকে 5টা লোকের নাম বলেন না। জি, যে কিন্তু ওই যে জাতীয় নেতা তৈরি হতে দেওয়া হবে না, ভালো বক্তা, কিন্তু নেতা যে হবেন আপনাকে তো ভোটে জিতে আসতে হবে, মানে সেইখানে তো আপনাকে না, প্রমাণ করে আসতে হবে, তাই না? ভোটের রাজনীতি আসছে ওই জায়গায়, হ্যাঁ নিশ্চয়ই। ভোট যদি সঠিক হয় তাহলে তো আপনাকে জিতে আসতে হবে, আর ভোট যদি সঠিক না হয় তাহলেও আপনাকে জিতে আসতে হবে। কিন্তু আপনি কিভাবে জিতে আসবেন সেটা আপনার নীতি নৈতিকতায় পড়ে কিনা, এটাও একটা প্রশ্ন থাকে। আর তার থেকে বড় কথা, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনে কয়টা সরাসরি নির্বাচন করছেন? কিন্তু ওনার নাম বাদ দিয়ে কি আপনি বাঙালির রাজনীতির ইতিহাস লিখতে পারবেন? রাজনৈতিক নেতা, রাজনৈতিক আদর্শ, রাজনৈতিক বিবেক, রাজনৈতিক সত্তা, এর সাথে আপনি মেম্বার, চেয়ারম্যান, এমপি হইলেন কিনা কোনো সম্পর্ক নাই। আপনি ভারতের উদাহরণ যদি নেন, প্রণব মুখার্জি প্রয়াত ভারতের রাষ্ট্রপতি, উনি জীবনে কয়টা সরাসরি নির্বাচনে জয়ী হয়েছেন? বাট আপনি ভারতের প্রগতিশীল রাজনীতির যে ইতিহাস, সেটা কি তার নাম ছাড়া লিখতে পারবেন? আপনি ধরেন আমার মুরব্বী জনাব আমির হোসেন আমুর সাহেব, উনি তো এখন জেলে আছেন। আমি দোয়া করি যাতে ওনার শরীরও খারাপ, ওনার যাতে চিকিৎসা ঠিক মতো হয়, হ্যাঁ, এবং উনি যাতে ভালো থাকতে পারেন। আমি তার উদাহরণটা কেন টানছি, কারণ আওয়ামী লীগের ভিতরে লোকে বিশ্বাস করে যে হি ইজ এ পলিটিক্যাল জিনিয়াস। আপনি মানে আমি তো শৈশব থেকে এই দলের কাছাকাছি সবসময়। আমি ওনার ইস্কাটনের বাসা যাইতাম, উনি সামনে একটা ধরেন পলিটিক্যাল ন্যারেটিভ দিত, এটা মন্ত্রমুগ্ধের মতো আমি শুনতাম। মানে একটার পর একটা হিসাব মিলতেছে। ওকে, তো উনি সরাসরি নির্বাচন কয়টা জিতছে? সবকিছুকে নির্বাচনে আপনি সীমাবদ্ধ করবেন না। নির্বাচন দিয়ে আদর্শ তৈরি হয় না। যদি নির্বাচন দিয়ে আদর্শ তৈরি হইতো তাহলে খ্রিস্টীয় ধর্ম, ইসলাম ধর্ম, বুদ্ধ ধর্ম, কোন ধর্ম আর তার জায়গা করতে পারতো না, তো ভোটে নামতেই তো আগে। নো, দ্যাটস নট হাউ ইট হ্যাপেন্স। শিওর, ইলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট লিডারশিপ does not necessarily involve direct electoral process.
ইট ক্যান ডেভেলপ ইন আদার ওয়েজ। আজকে দেখেন জি জি, স্পষ্ট, আপনি মানে যে সেই ডক্টর জাহিদের লিডারশিপটা কথা আমাদের না, মানে আপনি যে আওয়ামী লীগ ডক্টর ক্ষমতা জাহিদের কথা থাকাকালীন সময় সেই বললেন, লিডারশিপটা তৈরি হতে দেওয়া হয়নি। আপনি তো ডক্টর জাহিদের কথা বললেন, হ্যাঁ, ওনার সাথে অনেক টক শো করেছি। ওনাকে কি আপনি নেতা মনে করেন বা পলিটিশিয়ান মনে করেন? উনি তো আসলে পলিটিশিয়ান হিসেবে পরিচিত না, রাজনৈতিক বিশ্লেষক হিসেবে। উনি কি, হ্যাঁ, রাজনৈতিক বিশ্লেষক, বাট উনি তো একটা রাজনৈতিক দলের সদস্য, রাইট? মাহমুদুর রহমান মান্না সাহেবকে কি আপনি পলিটিশিয়ান মনে করেন, লিডার মনে করেন? নিশ্চয়ই। উনি কতগুলো নির্বাচন জিতেছেন। সো দ্যাটস নট দ্য পয়েন্ট। পয়েন্ট হচ্ছে সঠিক সময় সঠিক কথা বলতে পারছেন কিনা, এবং সাহস নিয়ে যেটা বলা উচিত সেটা বলতে পারছেন কিনা। সেই জায়গা থেকে তো নেতৃত্বের জায়গাটা তৈরি হয়। এখন আমি বারবার আপনাকে বলতে চাচ্ছি, আবারও বলি, এটাকে ডাইলিউট করার কোনো সুযোগ নাই। ডেমোক্রেটিক এন্ডেভারে আমরা ভুল করছি। তো সাহস নেই সেই সময়টাই আপনারা বলতে পারেন নাই, কারণ আপনি বলছিলেন দলের মধ্যে অনেক অনেক ঝামেলা ছিল। এখন যে বলতে পারছেন, এই বলে কি দলের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? শুনেন, আমি এখন তো লাভের জন্যই কথাটা বলছি, কারণ বাংলাদেশের মানুষ তো বুঝতেছে যে একটা ভ্যাকিউম তৈরি হয়ে গেছে। আওয়ামী লীগের মতো একটা দলকে যদি আপনি বাদ দেন, তাহলে আবার নতুন করে স্বেচ্ছাচারিতা দেখা দিবে। আপনি ওই ভ্যাকিউমটা সুযোগ নিতে হবে না? আর ধরেন যদি আমি কোনো কথা ভুল বলে থাকি আপনার অনুষ্ঠানে, আমি আহ্বান জানাচ্ছি আওয়ামী লীগেরই আমার মতো অন্য কোনো সমর্থক বা নেতা, ওনারা সেটা রেফিউট করতে পারেন যে আমি এই জায়গায় ভুল বলেছি। বাট আই নো হোয়াট আই এম টকিং অ্যাবাউট, বিকজ ইট ইজ হাই টাইম। আমাকে তো দেশে ফিরতে হবে, মানুষের জন্য ফিরতে হবে। আপনার সাথে প্রথম 5ই আগস্ট পরে যে টক শো করেছি, সেদিন আমি যা বলেছিলাম এখনো আমি আপনাকে তাই বলছি। আপনি শুনেন, একবার শুধু চিন্তা করেন এটা কত মারাত্মক ব্যাপার। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, ওনার অডিও ক্লিপ ফাঁস হচ্ছে কোন সময়টা, যখন তিনি প্রধানমন্ত্রী, তাই না? কে রেকর্ড করলো ওনার কথা? বাইডেন? কে রেকর্ড করছে ওনার কথা? শি জিনপিং? পুতিন? ওনার কথা তো রেকর্ড করেছে ওনার লোকই। কত বড় ধৃষ্টতা এবং কত বড় ব্যর্থতা আপনি চিন্তা করতে পারেন যে দেশের প্রধানমন্ত্রীর কথা রেকর্ড হচ্ছে। তাহলে আপনি যদি এখন বলেন যে না আমি ভুল করি নাই, এটা কি হলো? আজকে যত ইমপ্লিকেটিং অডিও বের হচ্ছে, আমি দেখি ওই যে বিটিভিতে লাইভ, এই যে আপনার যে বিচার কার্য তারা করার চেষ্টা করছে, হ্যাঁ, তো সেখানে অডিওগুলো যে চালায়, তো আপনি মনে করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কি রেকর্ডিং করছিল নাকি তখন? তো তাইলে আপনাকে তো স্বীকার করে আসতে হবে যে হ্যাঁ আমি এখানে ভুল করছি, এখানে ভুল করছি, এটা আমার ঠিক করা দরকার, রাইট? আপনি আজকে দেখেন যে এই যে সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা যাদের নামে আপনার গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে, আপনি কি সত্যি মনে করেন যেখানে প্রত্যেকে দায়ী? নট এট অল। অন্যের দায়ে নিজেরা ফেসে গেছেন। তাহলে কারা দায়ী? আমি ওখানে স্পেসিফিক্যালি একজনের নাম বলতে পারি, এটা আমি বলবো না এখন। আমি স্পেসিফিক্যালি তাকে চিনি, জানি, আমি তার সম্বন্ধে জানি যে বিভিন্ন রকম অপকর্মের সাথে জড়িত ছিল, কিন্তু সে কমান্ড স্ট্রাকচারের মাঝামাঝি থাকার কারণে তার উপরে ওই সময় যারা ছিল তারাও ফেসে যাচ্ছে। সামরিক বাহিনী কি বেছে বেছে খারাপ লোক নেয় নাকি? তারা তো একটা ওরিয়েন্টেশন, একটা রেজিমেন্টেশনের ভিত্তিতে আছে। তারা তো এই যে তালিকা, তার মধ্যে তিনি আছেন? জি, তালিকার মধ্যে আছে, এবং তিনি পলাতক। আচ্ছা, তিনিই পলাতক। হ্যাঁ, উনি মিড লেভেল হায়ারার্কির ভিতরে ছিলেন। ইজ এ আটমোস্ট ক্রিমিনাল। কিরকম ক্রিমিনাল? মানে সামরিক ক্রিমিনাল আসলে তো আওয়ামী লীগ গুম সংক্রান্ত বিষয়টা অস্বীকার করে রাশিদ রহমান, কিন্তু এই অপরাধ মানে যে কারণে গ্রেপ্তারি পরোয়ানা হচ্ছে সেটি গুম সংক্রান্ত অপরাধের কারণে গ্রেপ্তারি পরোয়ানা। আপনি বলছেন যে আটমোস্ট ক্রিমিনাল। কিরকম ক্রিমিনাল? আপনারা কি তাহলে মানে এই গুমের দায়টা নিচ্ছেন হচ্ছিল, এটা কি আপনারা স্বীকার করেন? না, আপনারা কেন জিনিসটা হবে? আমি যেই লোকের কথা বলছি উনি করেছেন, ওনাকে ওনার দায় নিতে হবে। আপনারা হবে কেন? উনি ব্যক্তিগতভাবে তো করেন নাই নিশ্চয়ই। আমি কি কমান্ড স্ট্রাকচারে ছিলাম? না, উনি একা না, অবশ্যই ব্যক্তিগতভাবে কয়েকজন তো মিলেছেন। তাদের দায়টা তাদেরকে নিতে হবে, এবং সেখানে কানেকশনটা তৈরি হতে হবে যে কোথা থেকে নির্দেশগুলো এসেছে, এই তো। এবং আপনাকে এতটুকু বলতে চাই, যখন দীর্ঘদিন আপনি ক্ষমতায় থাকবেন, তখন এমন সব শক্তিধর লোক তৈরি হয় যাকে একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে পারমিশন নেওয়া লাগে না। আমি বুঝাতে পারছি কথাটা আপনাকে? মানে ধরেন কি আপনি মনে করেন মানে যে সর্বোচ্চ, কারণ এই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়াদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তি হচ্ছেন শেখ হাসিনা, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা আছে। তাদের সরাসরি নির্দেশনা সম্পৃক্ততা ছিল না? না, আমি এটা বিশ্বাস করতে চাই না। কথাটা একদম পয়েন্ট ব্ল্যাঙ্ক পরিষ্কার। তবে
আমার কাছে জীবন্ত সাক্ষী এবং ঘটনা আছে, যারা ওই মিড লেভেল মিড টায়ারের যে ব্যক্তির কথা আমি বলছি তাদের ডাইরেক্ট ইনভলভমেন্টের কথা স্বীকার করবেন বা স্বীকার করেন বা বলেন। এবং আমি আপনাকে এতটুকু বলতে চাই যে যেই ধরনের অপকর্মের কথা বলা হচ্ছে সেখানে খুব বেশি লোক ইনভলভ হলে কোনোদিন আপনি করতে পারবেন না, তার মানে খুব অল্প সংখ্যক লোক মিলেই কাজটা করেছে। কিন্তু হয়েছে তো, এগুলো তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। তাহলে সরকারের কোন পর্যায়ে থেকে আসলে আপনি- সম্পৃক্ততা ছিল? কারণ এই গুম কমিশনের রিপোর্ট বলি বা যেই একটা ডকুমেন্টারি দেখা যাচ্ছে সেখানে সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী তাদেরকে সহ দায়ী করা হচ্ছে। না না আপনার আমি বলছি বিশ্লেষণ বা আপনার জানাশোনা কি বলে? আমি শুনেন, গুম কমিশন কতটুকু বায়াসড এটা তো সুযোগ আছে, এটা নিরপেক্ষ হবে এমন কোনো কথা নেই, আমি মনে করি বায়াসড। কিন্তু আপনাকে আমি বলছি শত বায়াসড হওয়ার ভিতরেও এখানে কিছু সত্যতা আছে। এখন আপনাকে রক্ষা করার জন্য পুলিশ গুলি করছে, কেউ মারা গেছে, গুলি করেছে এটা তো সত্য, কেউ মারা গেছে এটাও সত্য। এখন আপনার যান রক্ষার্থে গুলি করেছে কিনা সেটা বিতর্কের বিষয় হতে পারে, সেটা সত্য না মিথ্যা, কিন্তু কিছুটা তো সত্য। সুতরাং কথা হচ্ছে যে যেই অভিযোগগুলো উঠেছে সেটা তো মিথ্যা নয়। আপনি বাংলাদেশে ব্যাংকের কোন একজন চেয়ারম্যান, তাকে নিয়ে কোন একজন কার্টুনিস্ট একটা কার্টুন এঁকেছেন, তাকে জেলে যেতে হয়েছে, যেতে হয়নি? হ্যাঁ, তো ঠিক আছে, সে তো ফটো জার্নালিস্ট ছিল বলে তাকে হয়তো বা খুব বেশি দিন আপনি কি বলে আটকাতে পারেন নাই। কিন্তু সেই কার্টুনিস্ট তো আমার বন্ধুর কাছে বলতেছে যে যেই হাত দিয়ে সে কার্টুন আঁকে, যেটা তো তার মেধা বা হ্যাঁ, সেখানে মারা হচ্ছে যে কার্টুন এঁকেছিস, আয় তোকে বুঝাচ্ছি কত আগার। সো দিস থিংস হ্যাভ হ্যাপেন্ড। এখন আপনি যদি প্রশ্ন করেন যে শেখ হাসিনা কি জানতেন, নো, উনি জানতেন না। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, শি ডিড নট নো। কারণ এটা তো খুব স্বাভাবিক, ধরেন আপনি একটা প্রতিদিশা টিভি চ্যানেলে ছিলেন, রাইট, অ্যান্ড ইউ আর ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল অ্যাঙ্কার ইন দ্যাট টিভি চ্যানেল, আপনার অনুষ্ঠানগুলো খুবই পপুলার ছিল, রাইট? তো এখন ধরেন বিসাইডস হোস্টিং, বিসাইডস বিং এ অ্যাঙ্কার, you had other clerical assignments also for the TV channel, correct? এখন টিভির যিনি চেয়ারম্যান বা যিনি এমডি, তিনি আপনার উপরে অনেক আস্থা রাখতে পারেন। সো একটা টিভি চ্যানেলও তো পলিটিক্স আছে, সেখানেও তো এমপ্লয়ি আছে, তাই না? এখন ওরা দেখতেছে যে আপনার টিভি চ্যানেলে এমডি মহোদয়, চেয়ারম্যান মহোদয় তারা আপনার উপর খুব আস্থা রাখেন। কারণ হঠাৎ করে আপনি একদিন গিয়ে বললেন, মোশাররফ সাহেব এই কাজটা একটু করেন তো, এটা এমডি সাহেব বলেছেন। তো মোশাররফ সাহেবের ঘাড়ে কয়টা মাথা যে আপনাকে প্রশ্ন করবে যে আমি এমডি কে জিজ্ঞেস করে তারপর করবো? সে তো দেখতেছে যে এমডি আপনার উপর নির্ভর করে। তো এরকম অনেক অঘটন, অনেক অপরাধ সংঘটিত হয়েছে, যেটা আওয়ামী লীগের নাম্বার 1 শেখ হাসিনা অগোচরে ছিল। আমি বলতে চাচ্ছি না যে আমরা আরো কেয়ারফুল থাকতে পারতাম বা না। হুম্মাম কাদের, তাদেরকে যে নেওয়া, এই বিষয়ে মানে এগুলো কি করে শেখ হাসিনা বা মানে সর্বোচ্চ পর্যায়ের অগোচরে হয়ে যেতে পারে? তারা তো আসলে হুম্মাম কাদেরকে কেন আপনি নিবেন? হুম্মাম কাদেরকে কেন নিবেন? তার বাবার আপনি বিচার করেছেন, আপনার বিচার সত্য হলে সেটা তো উনি সাজা পেয়েছেন। হুমাম কাদের কি কোন যুদ্ধ অপরাধ করছে, বা হুমাম কাদের কোথায় কারে খুন করছে, বা হুমাম কাদের কোথায় ডাকাতি করছে? ব্রিগেডিয়ার আজমি সাহেবের ব্যাপারটা ডিফারেন্ট। কেমন? উনি মিলিটারির ভিতর থেকে আমি শুনেছি উনি বিদ্রোহের ডাক দিচ্ছিলেন। দ্যাট ইজ আনাদার থিং, আই ডোন্ট নো, মানে পুরো জিনিসটা এখনো সামনে আসে নাই। বাট অ্যাজ ফার এজ আই এম কনসার্নড, হুমাম কাদের কি কি করছে, এবং হুমাম কাদের কত বড় ফ্যাক্টর ছিল যে তাকে নিয়ে আপনার আটকে রাখতে হবে? মানে ওয়াই উড ইউ ডু সামথিং লাইক দ্যাট? আজকে লেফটেন্যান্ট জেনারেল আকবর মহোদয় উনি যে কথা বললেন, রেকর্ডিংটা আমি দেখলাম, হ্যাঁ, এরা তো ধরেন কমিটেড সিনসিয়ার অফিসার্স অফ বাংলাদেশ আর্মি, হ্যাঁ, বাংলাদেশের সুরক্ষাই তো চায়, কোনোদিন খারাপ চায়নি, কারো খারাপ চাইছে বলে আমার মনে হয় না, ব্যক্তিগতভাবে তো ওনাকে চিনি। তো উনি তো বলতেছেন যে আমি নিজে তৎকালীন প্রাইম মিনিস্টারের কাছে গিয়ে পরপর দুইবার, আপনি একটা জিনিস চিন্তা করেন, একজন মেজর জেনারেল প্রাইম মিনিস্টারকে বলতেছে যে অমুককে ছাড়া দরকার, এটা অনেক সাহস লাগে। কিন্তু আজকে সে তো হি ইজ আন্ডার ইন্ডাইটমেন্ট, তাকে তো ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, তাই না? তো আপনি মনে করেন ক্যামেরার সামনে তো আর কেউ এত বড় মিথ্যা কথা বলে না যে আমি গিয়েছি, আমি বলেছি, হ্যাঁ। তো পাশাপাশি তো উনি আরেকজন ইনভলভমেন্টের কথা বলেছেন, মেজর জেনারেল তারেক সিদ্দিক, ওনার কথা তো বলেছেন না? এখন আমি যেটা বললাম যে একটা ঘটনায় আপনাকে তো পর্যায়ে পর্যায়ে সত্য যাচাই করে একটা জায়গায় পৌঁছাতে হবে। কিন্তু এটাও তো ঠিক যে শৈশবকাল থেকে আমি তো নেত্রীকে চিনি, উনি রাজনীতি ভালোবাসেন,
উনি ক্ষমতা ভালোবাসেন, উনি আওয়ামী লীগকে ভালোবাসেন, উনি দেশের জন্য কাজ করতে চান, উনি মানুষ, সব ঠিক আছে, কিন্তু তাই বলে আমি বিশ্বাস করতে চাই না যে কার্টুনিস্ট অ্যারেস্ট হবে আর উনি জানবেন। দ্যাটস এ জোক, ইট ক্যানট বি। হ্যাঁ, আপনি গুমের শিকার যাদেরকে নিয়ে আসতেছে কোনোটা আমি সাপোর্ট করি না, আমার সহানুভূতি তাদের জন্য 100 ভাগ, কিন্তু যাকে নিয়ে আসতেছে তার প্রোফাইলটা দেখেন তো, তাকে কেন শেখ হাসিনার গুম করা লাগবে, একটু হিসাব মিলান তো, প্রোফাইলটা মিলান। মানে শেখ হাসিনা তো গুরুত্বপূর্ণ কাউকে গুম করাবেন যদি করান, আপনি কি আমার কথাটা বুঝতে পারতেছেন? তো যাদেরকে গুম কমিশনের সামনে নিয়ে আসছে তাদের আর্থসামাজিক প্রোফাইলটা কি যে জননেত্রী শেখ হাসিনাকে গুম করাইতে হবে? হ্যাঁ, তো যারা আমি গুম নেতা, করাতো, আপনার ভাষ্য মতে যারা গুম করাতো, সঙ্গে এই 8ই আগস্ট থেকে কথা বলে যাচ্ছেন 8ই আগস্ট থেকে তিনি কথা বলে যাচ্ছেন তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে। তৃণমূল নেতা কর্মীরা এখন অনেক সাহসী, তারা মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত রয়েছে, কারণ দেশ একটি সেই স্বাদের বাংলাদেশ এখন একটি পাকিস্তানি ভূমিতে পরিণত হচ্ছে। কাজে আমি বিশ্বাস করি যে দেখেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত, সুসংগঠিত রয়েছে। আমরাও আমাদের নেত্রীর নির্দেশনা অনুযায়ী সারা বাংলাদেশের কথা বলছি, নেত্রীর নির্দেশনা পৌঁছে দিচ্ছি। কাজে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন এটি হবে না, এটি করতে দেওয়া হবে না। আর আমাদের প্রাণপ্রিয় নেত্রী, প্রাণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি মুখ থুবড়ে পড়া বাংলাদেশ, অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ, শিক্ষাঙ্গনের ধ্বংস হওয়া বাংলাদেশ, শিল্প ধ্বংস হওয়া বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছিলেন, সেই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে এই ইউনূস একটি মতলববাদ মানুষ। একথা নেত্রী, প্রাণের নেত্রী বারবার জাতির কাছে ওপেন মাউথ বলেছিলেন। উনি যা বলেছিলেন, নেত্রী শেখ হাসিনা যা বলেছিলেন ইউনূস সম্পর্কে, সেটাই বাংলাদেশের মানুষ আজকে হারে হারে টের পাচ্ছে। কাজে বাংলাদেশের মানুষ এখন কিন্তু এই ইউনূসের কাছ থেকে এবং এই আমদানি করা এই উপদেষ্টাদের কাছ থেকে তারা মুক্তি চায়। জি, কারণ বেশিরভাগেরই বিদেশি পাসপোর্ট, তাদের বাংলাদেশের জনগণের সাথে কোনো সম্পৃক্ততা নেই। আর আমরা তো যতই নোবেল পাক, আমরা সেই ইউনূস সাহেবকে কখনোই বাংলাদেশের জনগণের কল্যাণের জন্য একটি কাজও করতে দেখিনি। এবং গত 13-14 মাসেও বাংলাদেশের গার্মেন্টস ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সবকিছু বন্ধ হয়েছে, সমস্ত মানুষজন তার চাকরি হারিয়েছে, অর্থনৈতিকভাবে দেশ ভঙ্গুর পরিস্থিতিতে, বিনিয়োগ আসেনি কোনো। এবং শেয়ার বাজারের কথা তারা আগে বলেছিল, শেয়ার বাজার নাকি 15 বছর শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু এই 14 মাসে বাংলাদেশের জনগণ কিন্তু বুঝে গেছে যে তারা কি পরিমাণ লুণ্ঠন করেছে, কি পরিমাণ তারা বাংলাদেশের অর্থ সম্পদ পাচার করছে, দুর্নীতি করছে। কোটানা মেধার কথা বলে তারা আজকে ক্ষমতায় এসেছে, কিন্তু আমরা দেখছি যে তাদের এক একজন যে পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে, যে পরিমাণ দুর্নীতি করেছে, সেটা কিন্তু আজকে জনগণের কাছে স্পষ্ট। এবং তারা বারবার বলার চেষ্টা করেছে যে বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যা যে চুক্তি করেছে সেগুলো বাংলাদেশের বিরুদ্ধের চুক্তি, কিন্তু সে তারা কোনো কিছু প্রমাণ করতে পারেনি। তো আজকে এই যে জনগণেরকে একটা হাহাকার পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে ইউনূসের সরকার, এবং তারা জাতিসংঘের মাধ্যমে, জাতিসংঘের মিথ্যা রিপোর্টের মাধ্যমে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করেছে। এবং আজকে যে ঘটনাটি বাংলাদেশে ঘটছে সেনাবাহিনীর ক্ষেত্রে, আমরা দেখছি যে সেনাবাহিনীর 23 জন সার্ভিং অফিসারকে তারা সেনাবাহিনীর যে রুলস আছে সেটি এবং সংবিধান অনুযায়ী যে আইন আছে সে কোনোটাই নিয়মতান্ত্রিকভাবে পালন করা হয়নি। আমরা দেখছি যে প্রতিষ্ঠান হিসেবে
পুলিশ প্রশাসনকে যেমন আক্রান্ত করা হয়েছে, আজকে সেনাবাহিনী কেউ কিন্তু সেভাবে আক্রান্ত করে একটা বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে। এ বিষয়ে আপনার বক্তব্য? দেখেন, এটি নতুন কোনো বিষয় নয়। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, আমরা যখন কথা বলছি তখন ঢাকা সহ বাংলাদেশের মানুষের কিন্তু উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় কাটাচ্ছে। কেন? আজকে 15 জন জেনারেলের বিরুদ্ধে, 15 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে ওয়ারেন্ট দিয়ে দিলেন। দেখেন, এই সরকার, এই ইউনূস সরকার রাষ্ট্র দখল করে এই রাষ্ট্রের সিভিল সার্ভিস, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ধ্বংস করেছে। এই সরকার পুলিশকে ধ্বংস করেছে। এই সরকার রাষ্ট্রের যত কাঠামোগুলি ছিল সমস্ত কাঠামোগুলিকে ধ্বংস করে দিয়েছে। সবশেষ ছিল মানুষের একটি আস্থার একটি ঠিকানা, সর্বশেষ ঠিকানা, শুধু দেশ রক্ষার নয়, সংবিধান রক্ষার জন্য যাদের উপর দায়িত্ব ছিল আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, সেই দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য এখন একটি নূতন ষড়যন্ত্র শুরু করেছে। এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই তো, আপনি দেখেন 16 বছরে যে রাষ্ট্রের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে যে অস্থিরতা, যে অস্থিতিশীলতা ছিল, বিশৃঙ্খলা ছিল, নেত্রী শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে রাষ্ট্র কাঠামোর সমস্ত জায়গাগুলিকে তিনি একটি শৃঙ্খলার মধ্য দিয়ে 16টি বছর দেশ চালিয়েছেন। আজকে সেই দেশটিকে আমাদের মনে রাখতে হবে যে এই বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক জান্তা জিয়াউর রহমানের শাসনামলে প্রায় 21টির বেশি পাল্টা কূপ হয়েছে। প্রায় 1400 জন সৈনিক এবং এয়ারফোর্সের মানুষকে সেদিন ফাঁসি অথবা গুলি করে হত্যা করা হয়েছে মুক্তিযোদ্ধা অফিসারদের। সেদিন ঢাকায় আমরা যারা থাকতাম কেমন ছিলাম? ভোর রাতে প্রায়শই শুধু গুলির শব্দ, কামানের গোলার শব্দ। কি হয়েছে? অভ্যুত্থান চেষ্টা হয়েছে। কি হয়েছে? অভ্যুত্থান হয়েছে। তো সেই দেশ থেকে মাননীয় নেত্রী একটি সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন। এটি ওদের ভালো লাগেনি। কাজে আজকে যে কানাঘুষা হচ্ছে, এ কোথায় গিয়ে পৌঁছবে এখনই বলার কোনো সুযোগ নেই। তবে আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে, এবং 71 বলেন, 75 বলেন, 81 বলেন, সব মিলিয়ে আমার অভিজ্ঞতার আলোকে একটি কালো অধ্যায় অপেক্ষা করছে। এবং তার জন্য এই ইউনূস গমরা দায়ী হবেন। তাদেরকে আইনের মোকাবেলা করতেই হবে। আমরা শুনছি যে তারা আলী রিয়াজের মতো একজন প্রবাসী বাংলাদেশি, যিনি বিদেশি পাসপোর্ট হোল্ডার, তিনি তারা সংবিধানকে পরিবর্তন করতে চান যাতে তাদের কারোরই কোনো রকমের কোনো বিচার না হয়। কারণ তারা যে কাজটি করেছে সেই অবৈধ অসাংবিধানিক সরকার গঠন করা, যেটি সংবিধানের ভেতর নেই, এবং তারা যারা রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে রাষ্ট্রের সাথে। আমরা শুনছি তারা সেফ এক্সিটের কথা বলছে। আমরা শুনছি
তারা সংবিধান পরিবর্তন করে নিজেদের মতো করে গণভোট করবে, নিজেদের মতো করে সংসদ করবে। এই যে একটা আরো ঘরের ভেতর আমরা ডিপ স্টেটের চক্রান্ত দেখেছি, এখন দেখছি আমাদের অভ্যন্তরে আরেকটি চক্রান্ত চলছে। এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ কতটা রুখে দিতে পারবে? দেখেন একটা কথা আমি আপনাকে বলি, সেটা হলো একটি মিথ্যা কথাকে শত মিথ্যা কথা দিয়ে ঢাকার চেষ্টা করা হয়। একটি মিথ্যা জিনিসকে শত মিথ্যা দিয়ে ঢাকার চেষ্টা করেও কিন্তু ঢাকা যায় না। 5ই আগস্ট যে অপরাধ করেছে, যারা যারা অপরাধ করেছে, সাংবিধানিক নির্বাচিত সরকারকে যারা উৎখাত করেছে, যারা সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, তারা এখন সংবিধান পরিবর্তনের মালিকানা নিয়েছে। জনগণ তাদেরকে কোন দায়িত্ব দিয়েছে? তারা কি জনগণের প্রতিনিধি? তাদের এই এখতিয়ার আছে? কাজে একটি অবৈধ সরকারের যেসব কমিশন করেছে, যে কমিশন করেছেন, আলী রিয়াজ সাহেব দিয়ে শুরু করে সকল কমিশনই হলো একটি অবৈধ কমিশন। সেটা আলী রিয়াজ সাহেবের কমিশন, সেটা আইসিটি যেটা আদালত চালিয়ে আমার বাংলার জনগণের প্রিয় নেত্রীকে যারা কালিমা লেপন করার অপচেষ্টা করছে, এর কোনোটাই বৈধ নয়। সমস্ত অবৈধকে বৈধ করার একটি অপচেষ্টা। এই বৈধতা পেতে হলে আমরা যারা লাস্ট এমপি বলেন আর রানিং এমপি বলেন, আমাদের কাছে আসতেই হবে, অথবা তাদেরকে ক্ষমা চাইতে হবে। তাদেরকে ক্ষমা চেয়ে অথবা দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে তাদেরকে। বাংলাদেশের মানুষ কিন্তু বলছে যে তাদের ক্ষমা হবে না এবং তাদের কাউকে পালিয়ে যেতে দেয়া হবে না। এ বিষয়ে আপনার কি মন্তব্য? আমার কাছে মানে এই কথাটাই একজন কমেন্টস করেছে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সাপের লেজে পাড়া দিতে আমি রাজি না। আমি একথা এরশাদ বিরোধী আন্দোলনের সময় ছাত্র সংগ্রাম পরিষদের নেতা হিসাবে তখনই আমি বলেছিলাম, তখন থেকে আমি সতর্ক করেছি, আমি বলে গিয়েছি, অনর্গল বলে গিয়েছি। কাজে এই যারা ভাবছেন পালিয়ে যাবেন, মাঝে মাঝে বিভিন্ন ইউটিউবে নিউজ দেখি যে পালিয়ে যাচ্ছেন, কি সেফ এক্সিট করছেন। কোন সেফ এক্সিট দেওয়া হবে না কাউকে। মোকাবেলা করতেই হবে। যে দেশ ধ্বংস করেছেন, এই দেশ ধ্বংসের জন্য তাদেরকে কাঠগড়ায়, জনতার কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওদের মনে রাখতে হবে, ওরা 75-এর 15 আগস্ট ঘটিয়ে ভেবেছিল যে 71-এর যুদ্ধাপরাধীরা বেঁচে যাবে। আমরা যারা 75-এ মিছিল মিটিং সংগঠিত করেছি এবং পরবর্তীকালে কারাগারে নিক্ষেপ করেছে, আমরা কারাগার থেকে মুক্ত হয়ে আমরা যখন স্লোগান দিয়েছি, আমরা কিন্তু ভাবতেও পারিনি যে সেই বাংলাদেশ, যে বাংলাদেশে 75-এর খুনি ডালিম, শাহরিয়ার, নূর, রশিদরা বিচরণ করে, সেই বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা বাংলাদেশে ফিরে আসবে মৃত্যুকে আলিঙ্গন করে। কাজে শেখ হাসিনাকে মৃত্যু ভয় দেখিয়ে লাভ নাই। আমি পরিষ্কারভাবে বলতে চাই, এই দেশ ধ্বংসকারী, এই মানুষ হত্যাকারী, এদের বিচার, এদের কঠিন বিচার হবে। কাউকে পালাতে দেওয়া হবে না। আমি কথা শুনি। হ্যাঁ, আমি নেতা, আমার হাতে ক্ষমতা আছে, আমার দায়িত্ব যাতে এই ক্ষমতাকে অপব্যবহার না করতে পারে। শিওর, এই জায়গাটা তো রয়েছে।
এবং এটা আমরা বারবার বলছি যে সেই জায়গায় আমাদের রিফাইনমেন্টের প্রয়োজন আছে, কারণ আমাদের তো এখনো দেশের প্রতি অনেক দায়িত্ব, কিন্তু বারবার যদি আমাদের সুযোগ নিয়ে অন্যকে অপব্যবহার করে সেই জায়গাটাও তো বন্ধ করা দরকার। তার মানে চেকস অ্যান্ড ব্যালেন্স যেটা বলে, চেক অ্যান্ড ব্যালেন্স ছিল না। আচ্ছা, এখন গুম কারা করছেন ভাই, এটা তো আমি বলতে পারি না, আমাকে বলে তো গুম করে নেই। আমি এডুকেটেড অ্যানালিসিস করার চেষ্টা করি, খুব চেষ্টা করি, এবং আমি আমি গুম কমিশনের যাদের তারা ইন্টারভিউ নিচ্ছে বা ভুক্তভোগী তাদের সবার প্রতি সহানুভূতি জানিয়ে বলি যে এটা কোনোদিন কোনো মানুষের হোক এটা আশা করি না, এবং যারা করেছে তাদের বিচার হওয়া উচিত। তবে এটাও মনে রাখবেন শারমিন, আপনার অনুষ্ঠানে তো আপনি যে কাউকে ডেকে ইন্টারভিউ নিবেন না। সো যখন আপনি দায়ী করতেছেন নাম্বার 1 অফ দ্য কান্ট্রি, সে কি আদৌ ওই আর্থসামাজিক প্রোফাইলের লোকটাকে গুম করাতে বলতো কিনা বা বলবে কিনা, এটাও তো একটা যৌক্তিকভাবে আপনাকে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। প্রবলেম হচ্ছে যে আমাদের যে কথা বলার যে জায়গাটা, এখন কি বলবো, যে ইদানিং তো রাজনীতিতে খুব খারাপ ভাষায় কথা বলে, মানে এই বলদ টলদ চারিপাশে এত বেশি হয়ে গেছে যে সঠিক একটা অ্যাসেসমেন্ট, একটা ন্যারেটিভ আপনি যে কারো পক্ষে দিবেন সেটা দেওয়ারও লোক নাই। আচ্ছা, তাহলে আপনার বিশ্লেষণ থেকে আরেকটু এটা পরিষ্কার হয়েছে, নাম্বার 1 আসলে এই প্রোফাইলে মানুষকে গুম করার কোনো কারণ আপনি বলছেন যে এখানে কোনো কারণ না, আপনার কাছে আমি তো তাহলে যারা করাচ্ছে আপনি কি এটা বলতে পারেন যে তারা কেন করাচ্ছেন? মানে এই প্রোফাইলে নানান রকম প্রোফাইল, হুমাম কাদের তারা না, একদম কিশোর। না শোনেন, হুমাম কাদেরটা তো লেফটেন্যান্ট জেনারেল আকবর বলতেছেন যে তিনি প্রধানমন্ত্রীকে বলেছেন ছেড়ে দেওয়ার জন্য। আমরা ওই জায়গাটাই থাকি, হ্যাঁ 2বার বলেছেন ছেড়ে দিতে, হ্যাঁ ছেড়ে দিতে বলছেন। আর ব্রিগেডিয়ার জেনারেল আজমির যে ব্যাপারটা, সেটা আমি যতটুকু শুনেছি, ভুল শুনতে পারি, যে উনি একটা রেবেলিয়ান ইনস্টিগেট করতেছিলেন। এটা তো আপনি করতে পারেন না, মানে আর্মিতে থেকেও পারেন না, আর্মির বাইরেও পারেন না। হ্যাঁ, এখন বাংলাদেশ সেনাবাহিনী বা সামরিক বাহিনীর নিজের স্বার্থেই, আগামী দিনের স্বার্থেই আসলে ব্রিগেডিয়ার জেনারেল আজমি সাহেব ইনস্টিগেট করছিলেন কিনা একটা রেবেলিয়ান বা বিদ্রোহ, সেটা ওদেরকে তদন্ত করতে হবে তাদের স্বার্থেই। কিছু কিছু জিনিস আমি পারঙ্গম লোকদের উপর রাখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বিদ্রোহ করলে তারও একটা শাস্তি আছে, একটা আইনি শাস্তি আছে, সেনাবাহিনীর আইনেও শাস্তি আছে, তাকে গুম করে রাখা এটা আবার কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে হ্যাঁ এক্স্যাক্টলি, না আমি তো কোনোভাবে গুমকে সমর্থন করা যায় না, এটা বিচার হতে হবে। কিন্তু আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে ওই 1-2টা নাম ছাড়া অন্য যে নামগুলো আপনি বলছেন, সেটা তো শেখ হাসিনা বাদ দিলাম, আপনার কাছেও গুরুত্বপূর্ণ না। গুম করবেন কেন? তাইলে যিনি গুম করতেছেন তার হয়তো বা কোনো স্বার্থ ছিল, সেটা তদন্ত করে দেখতে হবে। টাকা পয়সা, সহায় সম্পদ, আপাত ক্ষমতা, আপাত সুযোগ সুবিধা, হ্যাঁ, কিন্তু সেটা সঠিকভাবে, কারণ এটা তো হিসাবে মিলে না। বিকজ আপনি বাংলাদেশ আওয়ামী লীগ আব্দুর রহমান সাহেবকে ডাকেন, উনি প্রেসিডিয়াম সদস্য। আপনি মাসুদ করিম সাহেবকে ডাকেন, তিনি বাংলাদেশের প্রতিদর্শক সাংবাদিক। আপনি আনিস আলমকে ডাকেন, হি ইজ টক অফ দ্য টাউন, হি ইজ courageous, he talks good, right? আপনি এনসিবির বড় বড় নেতাদেরকে ডাকতেছেন, আপনি কেন? বিকজ দে আর রেলিভেন্ট, তারা আপনার রাডারে ধরা পড়ে। যে আপনার রাডারে ধরা পড়ে না তারা তো আপনি ডাকবেন না। এখন আপনি আমার জিনিসটা নির্মোহভাবে বোঝার চেষ্টা করেন যে শেখ হাসিনা কোথায়, আর যে গুম কমিশনের অন্যতম মানে যিনি একজন ইন্টারভিউ দিচ্ছেন তিনি কোথায়, এটা কিভাবে ওনার রাডারে পড়বে? সো হাউ ক্যান ইউ অ্যাকিউজ হার? হ্যাঁ, স্টেটের রেসপন্সিবিলিটি ওনার হাতে ছিল, রাষ্ট্রের রেসপন্সিবিলিটি ওনার হাতে ছিল, সেটা তো অনেক বড় বিচার্য বিষয়। তাহলে তো ওই একই দায়ে তারিক জিয়া সাহেব অভিযুক্ত, হ্যাঁ, বেগম খালেদা জিয়া অভিযুক্ত। অপারেশন ক্লিন হার্ট হয়েছে, বিচার ছাড়া মানুষকে গুলি করে মেরেছে। এখন যাকে গুলি করে মেরেছে উনি কি চাঁদাবাজ ছিলেন, মাস্তান ছিলেন, না গুন্ডা ছিলেন, এটা বিচার করার দায়িত্ব যার হাতে অস্ত্র তার তো না। আপনি হলিউডে একটা মুভি আছে, এটার নাম হচ্ছে জাজ ড্রেড। হ্যাঁ, জাজ ড্রেডটা ভবিষ্যতে বলতেছে যে এমন একটা অবস্থা যেখানে কাঠামো ভেঙে পড়েছে, তাই একই ব্যক্তি, হি ইজ দ্য জাজ, উনি বিচারক, হি ইজ দ্য এনফোর্সার, অর্থাৎ তিনি অ্যারেস্ট করতে পারেন, অ্যান্ড হি ইজ দ্য এক্সিকিউশনার, মানে বিচারক নিজেই ধরতেছেন, নিজেই বিচার করতেছেন, এবং যে সাজা হচ্ছে সেই সাজাটা তিনি নিয়ে দিচ্ছেন। তো আমাদের এই যুগে তো কারো জাজ ড্রেড হওয়ার কোনো সুযোগ আসলে নাই। এটা সিলভাস্টার স্ট্যালোন বোধহয় অভিনয় করছিলেন, ভুলে গেছি। হ্যাঁ, বাট হয় কি অনেক কিছু প্রাসঙ্গিকতা চলে আসে। আমি বলছি যে আমরা তাহলে আবার মানে ওই ঘটনাতেই যাই যে যেই সেনা কর্মকর্তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, তারা এখন সেনা হেফাজতেও আছেন, মানে একরকম কার্যত গ্রেপ্তার হয়ে আছেন। এই অবস্থা, এর প্রভাব কেমন হবে, সেটা কেমন বলে মনে করেন? কারণ সেনাবাহিনী একটা চাপে আছে, এবং আমরা জানি সেনাবাহিনী খুবই রেলেভেন্ট, ক্ষমতায় থাকা, ক্ষমতা থেকে বেরিয়ে যাওয়া, সবখানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের সাথে আমার কথা হয়। হ্যাঁ,
কারণ 5ই আগস্টের পরে এটা বলতে তো কোনো অসুবিধা নেই। বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, সেনাবাহিনী বলেন, পুলিশ বলেন, প্রত্যেক জায়গা থেকেই মানুষ আমাকে ফোন করে বলছে যে হয়তোবা কিছু করতে পারবো না, কিন্তু আপনার জন্য দোয়া করি যাতে আপনি ভালো থাকেন, হয়তোবা এই সংকট একদিন কেটে যাবে। কারণ রাজনৈতিক দল করা তার দোষের কিছু না, আর সবার সাথে তো আর আমরা ঝগড়াঝাটি অকারণে করি নাই। যেটা সত্য সেটা যেটুকু বলা দরকার বলেছি, যেটা কারেক্ট। অন্যায়ের সাথে ওইভাবে আমার মনের অজান্তে হয়তো ভুল ত্রুটি করতে পারি, অন্যায় করতে পারি, বাট জেনে শুনে আই হ্যাভ নট কমিটেড এনি ক্রাইম, জেনে শুনে। সো সেনাবাহিনীর যারা কর্মকর্তা আছেন, সম্মানিত কর্মকর্তা, ওনাদের অনেকের সাথে কথা হয়। হ্যাঁ, প্রবলেমটা হয়ে গেছে কি, ওনাদের ভিতরে একটা ধারণা হয়েছে যে বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করে ফেলেছিলাম এবং তারা এটাতে খুশি না। তাদের বক্তব্য হচ্ছে যে আমরা তো সেনাবাহিনীতে চাকরি করি, এটা আমাদের ক্যারিয়ার। আমি আপনাকে একটা সেনা কর্মকর্তার লাইফটা বলি, দেখলে কিন্তু মনে হয় খুব আরামে আছে, দামি জলপাই রঙের গাড়িতে চড়ছে, সেনাবাহিনীর মানে দেওয়া বড় বাসায় থাকছেন, হ্যাঁ, সেলুট পাচ্ছেন। বাট নো, সেনাবাহিনীতে একজন সেনা কর্মকর্তা একা না, তার স্ত্রী এবং তিনি, দ্য ফ্যামিলি ইটসেলফ। একজন সেনা কর্মকর্তার ঘরে যদি অশান্তি থাকে, তিনি যদি তার বাবা মার সাথে খারাপ ব্যবহার, তার প্রমোশন হবে না, জানেন? ইট ইজ সাচ এ ডিফিকাল্ট জব। চুন মানে পান থেকে চুন খসলে ভাই প্রমোশন নষ্ট হয়ে যায় একজন সেনা কর্মকর্তার। সেখানে তাদের ভাষ্যটা হচ্ছে যে ভাই আমরা আসছি দেশের কাজ করতে, তো আমাদেরকে জনগণের মুখোমুখি করা হলো কেন? তো এখন আপনি জানবেন যে যখন কোনো যুদ্ধে সেনাবাহিনীর সদস্যদেরকে মোতায়েন করা হয়, তার আগে কিন্তু একটা মোটিভেশনাল ডেলিভারি বা স্পিচ দেওয়া হয়। কেন? ওই যুদ্ধের বা ওই সংঘর্ষের যে নৈতিকতার জায়গাটা, এটা মানে অফিসার এবং সৈনিকদের ভিতরে ট্রান্সমিট করা হয়, সো দ্যাট উনি ওই বুকের সাহস, ওই বিবেকের শক্তি নিয়ে উনি যুদ্ধটা করতে পারেন। হ্যাঁ, একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে না? তো 1971 সালে স্বাধীনতা যুদ্ধে আপনি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনীর যারা অকুতোভয় বীর সেনানী ছিলেন, হ্যাঁ, এবং 30 লক্ষ শহীদ যারা হয়েছে, সবাই তো সম্মুখ, বা যারা করেছেন তাদেরকে তো একটা ন্যারেটিভ দেওয়া হয়েছিল যে আমার মাতৃভূমিকে আমি মুক্ত করব, আমার মা, আমার বোন তার সম্ভ্রম রক্ষা করার জন্য, আমার বাবা আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য, একটা লাল সবুজের পতাকা, একটা নতুন স্বপ্নকে বাস্তবতায় রূপান্তরিত করার জন্য যুদ্ধ করেছিলেন। দ্যাট ইজ দ্য মোটিভেশনাল স্পিচ। এখন কথা হচ্ছে যে আপনি কমান্ড স্ট্রাকচারে আপনি বৈষম্য বিরোধী আন্দোলনে যে সেনাবাহিনী মোতায়েন করলেন, সেখানে কি আপনি মোটিভেট করতে পারছেন বা করা কি উচিত ছিল? এগুলো বিতর্কের বিষয়। কিন্তু তাদের কাছ থেকে আমি যেই মতামতটা পাই সেটা আপনাকে বললাম, দে ফিল বিট্রেড। তারা খুবই বিরক্ত এই বিষয়ে। এটা গেল এক। 2 নাম্বার হচ্ছে যে দেখেন, আমরা সবসময় বড় বড় অফিসারদের কথা বলি, but in the military or in the air force or in the navy for that matter, without your soldier, without your corporal, without your sergeant, you are nothing. Believe me, আপনি আপনার সৈনিক ছাড়া কিচ্ছু না, আপনি একটা বড় শূন্য। There is a respect, একটা প্রসেস আছে, বুঝলেন? তো এখন সেনাবাহিনীর যারা সৈনিক, তাদের সাইকোলজিটা তো আমরা বুঝতে পারি নাই। কারণ আপনি দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর কোন সৈনিকের কিন্তু দুর্নীতি করার কোনো সুযোগ নাই। তিনি সৈনিক, তিনি প্রশিক্ষণপ্রাপ্ত, তিনি সেনাবাহিনীর কাজ করছেন। তার জীবনের একটা খুব আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে যে তিনি জীবনে ন্যূনতম 1 বার বা 2 বার জাতিসংঘের মিশনে যাবেন। তিনি তার বেতনের 3 গুণ বা 4 গুণ ওই যে কয়টা দিন বাইরে থাকবেন আয় করবেন। সেটা দিয়ে তিনি যখন রিটায়ারমেন্টে যাবেন, তিনি তার আত্মসম্মানপূর্ণ, আত্মমর্যাদায় পূর্ণ একটি জীবনকে নিশ্চিত করবেন। কিছু ঘর বাড়ি, হয়তো ছোটখাটো ব্যবসা, কিছু জমি টমি, এটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এখন মনে করেন আপনি যদি মোটিভেশনটা ঠিক মতো তৈরি না করে যদি তাদেরকে মাঠে নামায় দেন, তাহলে তো সৈনিকরা তার অফিসারকে রিলেশন কিন্তু খুব যার কারণে আপনি বলছেন তারা একটা বিট্রেড ফিল তাদের মধ্যে আছে। আমি তো এই প্রশ্নটা করছিলাম যে বর্তমানে সৈনিক না, আমি বলি এখন একজন মেজর সাহেব বা একজন ক্যাপ্টেন সাহেব, তার সাথে আমি কথার কথা বলছি, আমি তো সব জানি না। মানে ধরেন 30 জন সৈনিক যদি বলে স্যার আমার গুলি করতে মন চায় না, কি করবে মেজর সাহেব, ক্যাপ্টেন সাহেব? মানে মুখোমুখি একটা জায়গায় পড়ে গেছে। এগুলো তো হইতে দেওয়া যাবে না। এটা আওয়ামী লীগ বলে না, আমি সব সরকারের ক্ষেত্রে বলতেছি যে সেনাবাহিনীকে ছাইরা দেন ভাই, এগুলোর ভিতরে ইউজ করেন না। লেট দেম ডু দেয়ার জব, গিভ দেম অনার, গিভ দেম ডিগনিটি, লেট দেম পারফর্ম দ্য ওয়ে দে পারফর্ম।
দেশকে ভালো রাখার জন্য, সুরক্ষিত রাখার জন্য তাদের যে স্কোপ, তাকে তাদের ডিগনিটি নিয়ে কাজ করতে দেন, এটা আপনি বলছেন। আমি আসলে এখানে আমি একটু প্রশ্ন করতে চাই, আমি বর্তমান সময়ের প্রশ্নটা করতে চাই যে সেনাপ্রধান ফেব্রুয়ারিতে একটা অনুষ্ঠানে বলেছিলেন, একটা আয়োজনে অ্যাড্রেস করেছিলেন তিনি, যে বর্তমানে র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই প্যানিকড, বিভিন্ন দোষারোপ, গুম, খুন ইত্যাদি তদন্ত চলছে, অবশ্যই দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমন ভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন্ড না হয়। এই অর্গানাইজেশনগুলোকে আন্ডারমাইন্ড করে যদি মনে করেন আপনি শান্তি শৃঙ্খলা, মানে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে, আপনারা সবাই শান্তিতে থাকবেন, সেটা সম্ভব না। আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি তাকে কোট করলাম, এটি তার বক্তব্য। মানে আপনারা শান্তিতে থাকতে পারবেন না, দেশের বর্তমান পরিস্থিতি থাকবে না, মানে এই যে একটা বার্তা, হুঁশিয়ারি। এখন যে প্রক্রিয়ায় তাদের বিচার চলছে, সেনাপ্রধান চাপে আছেন, এটা জানা যাচ্ছে, সেনাবাহিনীর মধ্যে একটা এই বিষয়টা নিয়ে অস্বস্তি বা অস্থিরতা কাজ করছে, এর ইম্প্যাক্টটা, প্রভাব কেমন হবে, আওয়ামী লীগ এটাকে কেমন ভাবে নিচ্ছে? এটা ভুল ধারণা, সেনাবাহিনীর ভিতরে কোনো অস্বস্তি নাই। আমি এই ধরনের গুজব বা এই ধরনের ইররেসপন্সিবল আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি এটা ক্যাটেগরিক্যালি এটা প্রতিবাদ জানাই। হ্যাঁ, না, নাই, এটার অনেকগুলো কারণ আছে। এটার কারণ হচ্ছে যে যাদের বিচার চলছে তাদের অনেকেই খুব জনপ্রিয় কমান্ডার বা জেনারেল ছিলেন, কিন্তু আপনাকে যদি একটা সময় ডাইরেক্ট কমান্ড থেকে সরিয়ে অন্য কোনো দায়িত্ব দেওয়া হয়, ওই আগের সেই জনপ্রিয়তার জায়গাটা ধরে রাখা সম্ভব না, কারণ এটা তো একটা ডাইনামিক সিচুয়েশন। নতুন সোলজার আসছে, পুরানো সোলজার যাচ্ছে, নতুন অফিসার আসছে, পুরানো অফিসার যাচ্ছে, রাইট? সো দিস পিপল হু হ্যাভ বিন ইনডাইটেড, আমি আবারও বলতেছি, তাদের ভিতরে অনেকেই আছেন নির্দোষ, আমি বিশ্বাস করি, আবার দোষী ব্যক্তিও আছেন, কিন্তু কমান্ড স্ট্রাকচারের জনপ্রিয়তার যে জায়গাটা, সেই জায়গায় তারা এখন নাই। সুতরাং আপনি যেটা বলতেছেন এটা মনে হয় না সঠিক। এবং অ্যাকচুয়ালি ক্যারিয়ার, এই যে আপনি যেটা বললেন যে আপনি বিশ্বাস করেন অনেকে নির্দোষ আছেন, নির্দোষ ব্যক্তিরা যে এখন এই আইনের কারণে চাকরি হারাবেন, যে আইনের যে আমি এখানে কারো ওকালতি করবো না, আমি সহজ কথা বলতে চাই। কোন সৈনিক কোনোদিন অবসরপ্রাপ্ত হওয়ার পরে ব্র্যান্ডেড হইতে চায় না যে আওয়ামী লীগের সৈনিক আর বিএনপির সৈনিক। নিশ্চয়ই আপনি আমার উত্তরটা পাইছেন? কোন সেনা কর্মকর্তা মানে কর্নেল হিসাবে রিটায়ার করলেন, উনি চান না এবার ব্র্যান্ডেড হইতে যে উনি তো আওয়ামী লীগের কর্নেল বা উনি বিএনপির কর্নেল। সো সেই সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল বা হচ্ছে, সেটা থেকে এরা বেরিয়ে আসতে চায়। সেটাতে প্রতিক্রিয়া থাকতে পারে, আলাপ আলোচনা থাকতে পারে, কিন্তু কোনো অস্বস্তি নাই। কি অস্বস্তি? দুঃখিত হচ্ছেন যে ইয়েস আমাদের সিনিয়র কলিগ, তাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা, যেখানে আপনি একটা চিন্তা করেন যে জেনারেল হারুন, মেজর হারুন যিনি মারা গেছেন, সেনাপ্রধান ছিলেন, বাংলাদেশের ইতিহাসে কোনোদিন কোন সাবেক সেনাপ্রধানের নামে গ্রেপ্তারি পরোয়ানা বা জামিন নিতে হয়েছে আপনি শুনেছেন কোনোদিন? না, জেলও ছিলেন। তো এটা কি আপনি মনে করেন না যে একজন সাধারণ সেনা কর্মকর্তার মনে কষ্ট দেয়? কষ্ট পাওয়া এক জিনিস, আর না মেনে নেওয়া আরেক জিনিস। তো কষ্ট তো পাচ্ছেন, স্বাভাবিক। একসাথে মার্চ পাস করেছেন, একসাথে বিএমএ লং কোর্স হোক শর্ট কোর্স শেষ করেছেন, একসাথে সম্মান দিয়ে স্যার বলেছেন, সেলুট করেছেন, যারে আপনি দেবতার মতো সম্মান করছেন, এখন শুনতেছেন তার নামে গ্রেপ্তারি পরোয়ানা, সে নাকি জেলে যাবে। কষ্ট তো পাবে, বাট ইনস্টেবিলিটির যে ইঙ্গিত আমি মনে করি না এটা আছে। এবং আমি আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে মনে করি তাহলে মানে কিন্তু কথা হয়েছে, তা এখনকার কথা না যে ইনস্টেবিলিটি বা মানে অস্বস্তি যে ব্যাপারটা। কারণ সেনাপ্রধান কিছুদিন আগে আপনি খেয়াল করেছেন প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন, নজিরবিহীন ঘটনা যেটি, মানে তখনও আলোচনা হয়েছে যে এই বিচার। আমি রোকেয়া প্রাচী আবার আপনাকে আমি বলে রাখলাম যে যদি সেরকম পরিস্থিতি হয়, ওরা পালাবার পথ পাবে না। ওদের একমাত্রই শুধু পথ আছে দৌড়ে গিয়ে বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে পড়া, এছাড়া আর কোনো রাস্তা, বিমানবন্দর থেকে কোনো রাস্তা তাদের জন্য খোলা নেই। জি, অনেক ধন্যবাদ। বঙ্গোপসাগরের ওখানে আমরা দেখছি মার্কিনী জাহাজ এসে অপেক্ষা করছে, ঘোরাফেরা করছে। কেউ কেউ বলছে যে সেইখানে জাহাজগুলো আসলে কেন ঘোরাফেরা করছে, যদি এয়ারপোর্ট বা অন্য কোনো পথ না থাকে তাহলে কি সেখানকার কেউ সেখান থেকে এসে বিশেষ কাউকে সেফ এক্সিট দিবে কিনা, এরকম কথাও কিন্তু আজকাল আমাদের সাধারণ জনগণ বলছে। যে কথাটি আমি বলতে চাই সেটি হচ্ছে, আমরা দেখেছি নেপালেও যখন অভ্যুত্থান হয়েছে, সেখানে যিনি সরকার প্রধান হয়েছেন সুশীলা কার্কি, তিনি বলেছেন যে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে হবে এবং যারা দেশের স্থাপনা ধ্বংস করেছে, হত্যাযজ্ঞ চালিয়েছে,
প্রত্যেকের বিচার করতে হবে প্রচলিত যে আইন এবং সংবিধান অনুযায়ী যে আইন রয়েছে। কিন্তু আমরা দেখলাম বাংলাদেশে 15 জুলাই থেকে 8ই অগস্ট পর্যন্ত যা কিছু ঘটেছে সেটার জন্য সকল হত্যাকাণ্ড, সকল স্থাপনা ধ্বংস থেকে শুরু করে এমনকি রাষ্ট্রের যে বিশেষ প্রশাসন পুলিশ বাহিনীর 3600 সদস্যকে হত্যা করা, 450-র মতো থানা ধ্বংস করা, কারাগার লুট করা, অগ্নিসংযোগ করা, অস্ত্র লুট করা, এই সকল কাজের জন্য ইন্ডেমনিটি দিয়ে দেওয়া হলো। অর্থাৎ এই ইন্ডেমনিটি দিয়ে তারা বাংলাদেশের সকল সন্ত্রাসী জঙ্গিদেরকে একটি বার্তা দিল যে তারা চাইলে পুরো রাষ্ট্রকে একটা মানে নির্মম নির্যাতনের রাষ্ট্রে পরিণত করতে পারে। এবং সেই হিসেবে আমরা দেখছি রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় মব বাহিনী বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী সহ সাধারণ জনগণের উপর তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে এবং আজকে রক্তাক্ত বাংলাদেশ। দেখেন, আমি যে কথা বলছিলাম সেই কথাটার একটি অংশ রয়েই গেল। সেটা হলো আমরা কিন্তু 76, 77, 78, 79, 80-তে আমরা কিন্তু ভাবতেও পারিনি যে এই বাংলাদেশে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হবে। বঙ্গবন্ধুর রক্ত যার ধমনিত প্রবাহিত, যে রক্ত পড়া মানে না, সেই রক্তের উত্তরাধিকার শেখ হাসিনা যখন আওয়ামী লীগের মতো দলটির দায়িত্ব গ্রহণ করে, এই দায়িত্ব গ্রহণ করার পরে কিন্তু আমাদের প্রত্যাশার জায়গাটা সৃষ্টি হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 75-এর খুনিদের বিচার করেছেন, তাদের বিচারের রায় কার্যকর করেছেন। 71-এর যুদ্ধাপরাধী, সেই যুদ্ধাপরাধীদের বিচার করেছেন এবং বিচারের রায় কার্যকর করেছেন। একজন, আপনার নিশ্চয়ই মনে আছে, একজন চট্টগ্রামের এক বাঘা ছিল, সেই বাঘা বলতো যে শেখ হাসিনা আমার পশম ছুঁতে পারবে না। তো কাজে এখানেই গিয়ে শেখ হাসিনাকে ভয় পায় যে শেখ হাসিনা কাউকে ছাড় দেয় না। ওই সুরঞ্জিত দা বলেছিলেন পার্লামেন্টে, মনে আছে, যে বাঘে ঝুলে ছাড় দেয়, বাঘে ছাড় দেয়, কিন্তু শেখ হাসিনা কিন্তু কাউকে ছাড় দেয় না। এবং উনি দেখবেন, ওনার বক্তৃতায় উনি এই কথাগুলো, বক্তব্যগুলিতে প্রায়শই মিটিংয়ে বলেন যে আমাকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বাঁচিয়ে রেখেছেন এই দস্যু, এই হায়নাদের রূপগুলি দেখার জন্য এবং হায়নাদের বিচার করার জন্য, হায়নাদের সঠিকভাবে বিচার করার জন্য। কাজে আমি আপনাকে বলতে পারি যে ওরা নিজেরাও জানে যে ওদের কোনো পথ নেই। ওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। ওরা যে ছাত্রলীগ 1948 সালে সর্বপ্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠা করেছে, যে ছাত্রলীগের নেতৃত্বে বাংলাদেশে 62-র হামিদুর রহমান শিক্ষা কমিশন রিপোর্ট বিরোধী আন্দোলন, 54-র যুক্তফ্রন্ট নির্বাচনে মুখ্য ভূমিকা পালন, 66-র 6 দফা ভিত্তিক আন্দোলন, 69-র ছাত্র গণ আন্দোলন, 11 দফা ভিত্তিক আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধের মুখ্য ভূমিকা পালনকারী সেই ছাত্রলীগকে নিষিদ্ধ করে, সেই ছাত্রলীগকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কি চায় বাংলাদেশে? আমরা আজও বেঁচে আছি, মুক্তিযোদ্ধা হিসেবে বেঁচে আছি, বঙ্গবন্ধুর শরীর হিসেবে বেঁচে আছি। সারা বাংলাদেশ জেগে আছে। সারা বাংলাদেশ এখন অপেক্ষা করছে, আবাল বৃদ্ধ বনিতা মহিলা পুরুষ সবাই অপেক্ষায় আছে কখন রাস্তায় নামবে। যখন রাস্তায় নামবে সবাই, তখন ওরা পালাবার পথ পাবে না। আমি একটা সমালোচনা করতে চাই।
যেহেতু এবং এই সমালোচনাটা অনেক হয় এবং এটা এখন সবচাইতে বেশি কথিত সমালোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের এই 15 বছরে বিএনপি তার ব্যবসা বাণিজ্য ঠিকঠাক মতো করতে পেরেছে। বিএনপির লোকজন পড়াশোনা করেছে, চাকরি করেছে। জামাত ইসলামের লোকজন তাদের ব্যবসা প্রতিষ্ঠান করেছে, চাকরি বাকরি, পরিবার পরিজন নিয়ে যথেষ্ট ভালোভাবে থেকেছে। এই 15 বছরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে বা বাংলাদেশ আওয়ামী লীগের সরকার কোনোভাবেই তাদেরকে নিষিদ্ধ বা তাদেরকে একটু কোণঠাসা করা বা এমন কোনো পরিস্থিতি কেন তৈরি করলো না, যে পরিস্থিতিটা আজকে বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সকল অঙ্গ সংগঠন এবং ভাতৃপ্রতিম যে সংগঠনগুলো আছে, এমনকি বঙ্গবন্ধুর সমর্থক, মুক্তিযুদ্ধের পক্ষের সমর্থক, মুক্তিযুদ্ধের পরিবার, শহীদ পরিবার, শিল্পী, সাহিত্যিক যারা প্রগতিশীলতার কথা বলে, ধর্মনিরপেক্ষতার কথা বলে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশের কথা বলে, আজকে 5ই আগস্ট থেকে শুরু করে সকলেই আক্রান্ত, ভয়ঙ্কর ভাবে আক্রান্ত। যে আক্রান্তর ইতিহাস 1971-এর মানে নৃশংসতাকেও হার মানায়। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কি ভুল করেছিল? বা কেন আপনারা তাদেরকে এত সুন্দরভাবে, আমি নিষ্ঠুরভাবে এই প্রশ্নটি করছি, তাদের কোনো সমস্যা হয়নি, তারা সকল ডিগ্রি করতে পেরেছে, তারা সকল প্রতিষ্ঠানে চাকরি করেছে, কিন্তু আজকে আমাদের ছেলেমেয়েরা, আজকে আমাদের সকলে কিন্তু প্রায় 1.5 কোটি মানুষ বলা হয় যে তারা পরিবার থেকে বিচ্যুত, যারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত। আমি বলি এখন, দেখেন রুকেয়া জিয়াপা, আমাকে আপনি মনে করিয়ে দিলেন ডক্টর বরকত সাহেবের, যিনি এখন কারারুদ্ধ বিশিষ্ট অর্থনীতিবিদ এবং অর্থনীতিবিদ সমিতির যিনি সভাপতি। তিনি বহু আগে কিন্তু তিনি একটা রাইট আপ দিয়েছিলেন জামাতে ইসলামের অর্থ যোগান কোথা থেকে হয়। তিনি বলেছিলেন যে এই জামাতকে যদি থামাতে হয় তাহলে তার অর্থ যোগানদাতা প্রতিষ্ঠানগুলিকে আগে আঘাত করতে হবে। আমরা কিন্তু সেটাকে মূল্য দেই নেই। একথা স্বীকার পেতে আমার কোনো অসুবিধা নেই। আমার মনে হয় কি যে আমরা তো একটি রাজনীতি, একটি দর্শন মস্তিষ্কে ছিল। দীর্ঘ 16 বছরের ক্ষমতার সময় এই দলের ভিতরে রাজনৈতিক চর্চাটা, দর্শন রাজনৈতিক চর্চার মধ্য দিয়ে শত্রু মিত্রকে চিহ্নিত করা এবং শত্রুকে কে কোথায় আছে, কি করছে, এই বিষয়গুলি আমরা নির্ধারণ করতে পারি। আর পারি নাই বলেই তো কেউ ছাত্রলীগে ঢুকে পড়েছিল, কেউ আওয়ামী লীগে ঢুকে পড়েছিল, কেউ যুবলীগে ঢুকে পড়েছিল, কেউ মহিলা আওয়ামী লীগে ঢুকে পড়েছিল, ইত্যাদি 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 ইত্যাদি। তো এ ব্যর্থতা তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নয়। আমি আপনাকে একদম হলফ করে বলছি, নেত্রী বারবার আমাদেরকে সতর্ক করেছেন। নেত্রী শেখ হাসিনা বারবার কাজগুলো যেন আইসিটিতে না হয়, এজন্যই একটা দেখা সাক্ষাৎ, যদিও জানা যায়নি কি কারণে। না, এটা নজিরবিহীন ঘটনা না। ইউ আর রং। এটা নজিরবিহীন ঘটনা এই কারণে না যে হুসেইন মোহাম্মদ এরশাদ যখন বাংলাদেশ সামরিক বাহিনীর প্রধান হিসেবে যখন ক্ষমতা কুক্ষিগত করলেন, তখন তো প্রধান বিচারপতির সাথে তার দেখা সাক্ষাৎ হয়েছে। মেজর জেনারেল জিয়াউর রহমান যখন সেনাবাহিনী থেকে ক্ষমতা গ্রহণ করলেন বা নিয়ে নিলেন, আমি এই জায়গায় আসছি, এটা না বলতে ভুল হয়ে যাবে। হ্যাঁ, পার্থক্য কি, ওনারা ক্ষমতা নিয়েছেন, নেওয়ার আগেই প্রধান বিচারপতির সাথে ইন্টিমেশন হয়েছে, কথাবার্তা হয়েছে।
আর এখানে উনি ক্ষমতা নিচ্ছেন না, এটুকুই ডিফারেন্স। এটা তো বিশাল বাট ডিফারেন্স। না, ক্ষমতা বিশাল নিলে ডিফারেন্স তো না তার তো। ডেজিগনেশন না চেঞ্জ না, হয়ে যাচ্ছে। বিশাল ডিফারেন্স না তো। এটার কারণটা হচ্ছে যে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, পুরাটার যে ভিত্তি, সেই ভিত্তি তো প্রধান বিচারপতির কাছ থেকে এসেছে। এখন বর্তমান আর পূর্ববর্তী এভাবে আলাদা করবেন না। মানে এই সরকারের যে লেজিটিমেসির যেটুকু, আমি লেজিটিমেট মনে করি না, কিন্তু যেটুকু, এবং সেনাবাহিনীর যেই ভূমিকা, তার পুরোটাই কিন্তু এসেছে প্রধান বিচারপতির জায়গা থেকে। সুতরাং দেখা হইলে এটা নজিরবিহীন এটা তো এটাকে এক ধরনের রিভিশনও বলতে পারেন, এক ধরনের রিভিশনও বলতে পারেন, বিকজ দের ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম। আচ্ছা, যাক, তাহলে বাংলাদেশের যিনি এখানে কোনো মহামান্য রকম রাষ্ট্রপতি, অস্বস্তি নাই, এটা আপনি বাংলাদেশের মনে যিনি করছেন। মহামান্য রাষ্ট্রপতি, তিনি কোথায়? খবর নাই। হ্যাঁ, বাংলাদেশের সংসদের একটা স্পিকার ছিল, সংসদ ভেঙে গেছে, স্পিকার নাই। এগুলো তো কনস্টিটিউশনাল পদ, কারেক্ট? সো দের ইজ এ কনস্টিটিউশনাল ভ্যাকিউম। সো কনস্টিটিউশনাল ভ্যাকিউম যদি তৈরি হয়, তাহলে জানমান, দেশ সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব যাদের উপরে অর্পিত, তারা দেখা সাক্ষাৎ করবে, কথাবার্তা বলবে। এটা নজিরবিহীন কেন হবে? তাছাড়া আপনি সামনে আগাবেন কিভাবে? হাউ ডু ইউ রিজলভ জি, প্রবলেমস? জি, কিন্তু সামনে আগানোর জন্য আসলে কথাটা কারণ আইন উপদেষ্টা তখন আবার বলছিলেন যে এরকম কিছু ঘটে নাই, আর ঘটলেও তিনি জানেন না। যাই হোক, সেটি এখন আলোচনার বিষয়বস্তু না। আমি একটু এই আলোচনায় আসি, তার মানে এখানে কোনো অস্বস্তি আপনি দেখছেন না। এই যে আলোচনা হচ্ছে, জনাব বাকরুজ্জামান তো অনানুষ্ঠানিকভাবে বেগম খালেদা জিয়ার সাথে ওনার স্ত্রী বুঝে দেখা মির্জা করেছিলেন। ফখরুল ইসলাম আলমের সাথে এই সময় দেখা করেছেন, এরকম খবর দেখা করছেন, হ্যাঁ। তা তাইলে প্রতিরক্ষা বিষয়ক যিনি উপদেষ্টা, যার হাতে প্রতিরক্ষা, উনি কি বলেছেন যে আমি জানতাম? সবকিছু আনুষ্ঠানিক ভাবে হবে এমন কোন জিনিসটাই তো এখন একটা স্ট্রাকচারের বাইরে, এন্টায়ার সিচুয়েশনের। তা আপনিও বুঝতেছেন, আমিও বুঝতেছি। আমরা সব আমাদের বোদ্ধার রাজনীতিবিদরা শুধু সারাদিন ধরে সংবিধান সংবিধান সংবিধান। আরে ভাই, জনগণের উপর তো আর কোনো সংবিধান নাই। জনগণ চাইলে আপনাকে জনগণের জানার বাইরে যখন হয়ে যাচ্ছে, তখনই আসলে প্রশ্নগুলো হচ্ছে। আমি একটু মেইন পয়েন্টে যাই। রাশেক রহমান, আমি অনেকক্ষণ কথা বলছি, একটু মেইন আরো দুটো পয়েন্ট বাকি রয়ে গেছে। সেটি হচ্ছে এই বিষয়টি শোনা যাচ্ছে শেখ হাসিনা দ্রুতই ফিরবেন দিল্লিতে। তার একটা ছোট্ট ভিডিও চিত্র দেখা যাচ্ছে যেখানে তিনি হাত নাড়ছেন কোনো একটি ভবন থেকে। জানি না আসলে সব ভিডিও, এখন অনেক বার্তা ভিডিও অনেক কিছু হচ্ছে, কিন্তু তিনি দ্রুতই দেশে ফিরবেন, এই বার্তাটি আসছে, ছড়ানো হচ্ছে। আসলে কি দ্রুত ফেরার কোনো প্রক্রিয়া আছে জানেন? উনি তো দেশে ফিরতে চান, কিন্তু আমি তো তারিখ জানি না। যে গুজব ছড়ানো হচ্ছে সেটা কোনো ভিত্তি নেই। উনি তো দেশে ফিরতে চান, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। উনি ওনার দেশে ফিরবে না? তো ফিরতে চান, কিন্তু যে তারিখ, মানে বিভিন্ন রকম এআই জেনারেটেড ভিডিও আমরা দেখতেছি, এগুলো কোনো ভিত্তি নেই। তিনিও বলেছিলেন যে মানে যে দেশে যে পরিস্থিতি মনে রাখবা গেরিলা যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে, সেদিকে যেতে, মানে সেইটা মনে রাখতে বলছেন এবং সেভাবেই আগাতে বলছেন। সম্প্রতি নিঝুম মজুমদারকে শুনছিলাম যে সশস্ত্র বিপ্লবের কথা তিনিও একটা জায়গায় উল্লেখ করছিলেন। মানে আপনাদের কি মাথায় এরকম কোনো নির্দেশনা, প্রক্রিয়া কিছু কি আছে? আচ্ছা, একটু একটা কথা বলে ওখানে যাচ্ছি। আসলে হয় কি, একজন ভিআইপি তিনি কি 4 মাস আগে ডেট দেয় যে আমি অমুক তারিখে যাচ্ছি? সো এটা নিয়ে আলাপ করার কিছুই নেই। মানে সোশ্যাল মিডিয়া আসলে একটা মকারির জায়গা হয়ে গেছে। মানে এমন সব উল্টাপাল্টা সব আসে, এগুলো কোনো লজিক নাই। ইফ ইউ dig inside, dig deep enough, you'll see there's no logic, no rational behind. এখন দেখেন, নিঝুম মজুমদার বা অন্যদের যাদের কথা, তারা তো দিনের শেষে আমাদের এই দলের শুভাকাঙ্ক্ষী, সমর্থক। তাদের চেষ্টাটাকে তো আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট কি বলবেন আর কি বলবেন না, একটু এটা তো একটা লিডারশিপ থেকে আসা দরকার। হ্যাঁ, গেরিলা যুদ্ধ কেন করবেন? আমি তো কিছু বুঝতেছি না। গেরিলা যুদ্ধ কেন করতে হবে? আপনি আন্দোলন করেন না কেন? আন্দোলন কি গেরিলা যুদ্ধের থেকে কম? কিসের গেরিলা যুদ্ধ? আপনি পারবেন বাংলাদেশে গেরিলা যুদ্ধ এখন করতে? এটা কি হবে? বৈশ্বিক বাস্তবতা কি তাই বলছে? ইটস নট পসিবল। আপনি ভারত নিজের প্রয়োজনেই তো শুনেন, ভারত নিজের প্রয়োজন, আমি আপনাকে বলছি, ভারত নিজের প্রয়োজনে বাংলাদেশে কোনো গেরিলা যুদ্ধ হতে দিবে না। কারণ ভারতের এই যে 7 সিস্টার, এখানে যেই পরিমাণ সমস্যা তারা এখন কি বলে মুখোমুখি হয়, তাহলে গেরিলা যুদ্ধ তো আর মাটির ভিতর থেকে হয় না, কোনো এক জায়গা থেকে আসতে হয়। সে তো ম্যানেজ করতে পারবে না এই সিচুয়েশনকে। এবং আমি আপনাকে একটা কথা বলছি, আওয়ামী লীগের জায়গা থেকে প্রতিষ্ঠিত হবে, আওয়ামী লীগের জায়গা থেকে বাংলাদেশে ফিরবে। একটা ছোট বিনীত আহ্বান আপনার মধ্যে। সতর্ক করেছেন
যে বিভিন্ন জায়গায় কিন্তু এরা ঢুকে পড়তেছে। সতর্ক হওয়া দরকার হলে সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যদেরকে বলেছেন যে তোমরা সমস্ত কমিটিগুলো যাচাই বাছাই করবা এবং কে কোথায় কার পরিবার এগুলি নিয়ে যাও। দেখেন একটা জিনিস, আমি ওই যে আবার সেই আলোচনায় আসলাম, আমরা ৭২ থেকে ৭৫-ও এমনি ভাবে অনেক রাজাকার আলবদর আরশাদকে আমরা এভাবে ভুলে গিয়েছিলাম। আবার আমি আরো উলঙ্গ ভাবে কথা বলতে পারি, কিন্তু আমি বলবো না, এখনো বলার সময় হয়নি। ঠিক একইভাবে এই দীর্ঘ ১৬ বছরে বড্ড রাজনৈতিক চর্চা বড্ড অনুপস্থিত ছিল লোকেরা, এবং এবং রাজনৈতিক যে যুদ্ধটা ৭১ থেকে শুরু হলো, এবং সেই রাজনৈতিক যুদ্ধটাই যে ছিল চলমান প্রতিদিন প্রতি মুহূর্তে, সেই জায়গাটাকে আমরা লক্ষ্য করতে পারিনি। আমরা রাজনীতি নিয়ে আলোচনা করতে পারিনি। আমরা তো একটি মুক্তিযুদ্ধের চেতনার দল, কিন্তু দেখেন আমরা কোথায় ছিলাম, আর ওরা জামাত, শিবির, বিএনপি, ঠিক বলেছেন আপনি, তাদের শিল্প প্রতিষ্ঠান চলেছে, বিএনপি জামাতের লোকদের, তাদের ব্যাংক চলেছে, তাদের মহিলারা শাড়ি পরে বাড়িতে বাড়িতে গিয়ে কি বলে কি দাওয়াত না কি বলে এগুলো দিয়েছে। আমরা কিছুই দেখিনি, আমরা দেখার সময় হয়নি। এই বিষয়গুলি কিন্তু একটি মাল্টিক্লাস পার্টি হিসাবে একটি বিরাট দুর্বল জায়গা। আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা কিন্তু অনেক কঠিন কথা বলেছেন আমাদেরকে, অনেক কঠিন কথা, সেটা আমি বলবো না। আমি মরে গেলে আমার জীবনীতে পাবেন, অনেক কথা আছে। তো আজকে আমার ধারণা যে আওয়ামী লীগ আজকের প্রেক্ষাপটে নেত্রী যখন বলছে তোমার বাড়ি কে পুড়িয়েছে, নাম লেখো, নোট করে রাখো। আমরা কি রাখছি? হয়তো কেউ রাখছে, অনেকে রাখছে না। আমার একজন নেতাকে হত্যা করেছে পৈশাচিক ভাবে, আমরা কি তাদের নাম রেখেছি? তাদের সম্পর্কে আমরা সমস্ত কিছু রাখছি, তথ্য আমরা কেউ রাখছি, কেউ রাখছে না। বাট রাখতে হবে। কিন্তু ওরা কিন্তু রেখেছে। ওরা সিভিল সার্ভিসে ওদের যে লোকগুলি যেথায় আছে ৫, ৭, ১০ বছর আগে রিটায়ারমেন্টে গেছে, তার সঙ্গে কিন্তু তাদের কানেক্টিভিটি ছিল, তাদেরকে এনে কিন্তু এখন বসিয়ে দিচ্ছে। পুলিশ সার্ভিসে যারা বিতাড়িত হয়েছিল অথবা পদচ্যুত হয়েছিল, তাদেরকে কিন্তু আবার তারা টেনে এনে বসিয়েছে, কারণ তাদের কাছে তালিকা ছিল, তালিকা তৈরি করে রেখেছিল। যে ডাক্তার তাদের ছিল, সেই ডাক্তার তালিকায় ছিল, সেই ডাক্তারকে কিন্তু এখন এনে তার জায়গায় বসিয়ে দিচ্ছে। সর্বত্রই একই অবস্থা। আমি আপনাকে বলতে চাই, ইভেন সেনাবাহিনীতেও কি আমরা সতর্ক ছিলাম যে কারা ঢুকছে? আমরা ছিলাম না। কাজে কাজটি যদি শুধু আমরা মাননীয় প্রধানমন্ত্রীর উপর দায়িত্ব দিয়ে দেই, সেটি একটি মানুষের পক্ষে এত সম্ভব না। তাহলে এত বড় লটবহর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, তাহলে নানককে আর প্রেসিডিয়াম মেম্বার থাকার দরকার কি?
আমি আমাকে দিয়ে বললাম, আমি আমার অন্য কোনো কলিগ দিয়ে কোনো কথা বলবো না। আমি বলবো যে আসলে আত্মসমালোচনা হওয়া দরকার, আত্ম উপলব্ধি হওয়া দরকার, এবং আমাদেরকে রাজনৈতিক লক্ষ্য নির্ধারণ করা দরকার। লক্ষ্য নির্ধারণ করে আমাদের হবে। মনে রাখতে হবে জামাত শিবিরের হাতে অস্ত্র চলে এসেছে, অবৈধ অস্ত্র চলে এসেছে। কাজে সেই অবৈধ অস্ত্র কাদের কাদের কাছে আছে সে তালিকাও কিন্তু আওয়ামী লীগেররাই, তৃণমূলের নেতা কর্মীরাই কিন্তু করতে পারে এবং দিতে পারে। আমি বিশ্বাস করতে চাই সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা, আমার যে ভাইরা আজকে এই আলোচনাটি শুনছেন, আমি তাদের কাছে করজোড়ে আমি অনুরোধ করব, দেখেন কাগজ কলম নেন, লিখুন, নোট রাখুন, কার হাতে অস্ত্র আছে আপনি লিখুন, আপনি নোট রাখুন। আমি এই আবেদনটি সকল নেতা কর্মীর কাছে আমি আপনার এই আজকের সাক্ষাৎকার, আজকের এই আলোচনার মধ্য দিয়ে, লাইভের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমি করতে চাই। আমাদের ব্যর্থতার দিকে তাকালে চলবে না। আমাদের এখন সময় হলো আমাদের নেতা কর্মীরা অর্ধাহারি তারপরও তারা বলে না আমাদেরকে যে নানক ভাই লিডার আমাদেরকে খাওয়ার টাকা দেন। আল্লাহর কসম দিয়ে বলছি, আমাদের কোন নেতা কর্মী তা বলে না। প্রথম দিকে জেলে যারা যেত তারা বলতো যে আমাদের দিকে খেয়াল রেখে, কিন্তু আজকে যারা জেলে যাচ্ছে, গ্রেপ্তার করছে, এই যে 24 তারিখের যে মিছিল, সেই জায়গা থেকে প্রায় 400 থেকে 500 নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে। কিন্তু তারা কিন্তু কেউই বলেনি, বা কারো ফ্যামিলি থেকেও কিন্তু আমাকে বলেনি। আমি চেষ্টা করি সবার সঙ্গে যোগাযোগ করার, ফ্যামিলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি। কারো মৃত্যু হলে সেই পরিবারের সঙ্গে আমি নেত্রীর পক্ষ থেকে নেত্রীর সালাম দিয়ে যোগাযোগ করার চেষ্টা করি। কেউ কিন্তু টাকা চায়, সবাই বলে একটি কথা, লিডার ভাই আমাদের মৃত্যু হোক, কিন্তু এই সরকারকে হটানোর জন্য যা যা প্রয়োজন আমরা করবই করব। এই 24 তারিখের পর আবার সারা বাংলাদেশ কিন্তু আমাদেরকে চোখ খুলে দিয়েছে, আমাদেরকে বলছে যে আপনারা কর্মসূচি দেন। তো এই মোটামুটি আমি একদম শেষের দিকে, আমি শেষের অল্প একটা ছোট্ট কোয়েশ্চেন ঠিক না, এটি হচ্ছে যে একদম এখন দেশের যে পরিস্থিতি, বেশিরভাগ সাধারণ মানুষরাও বলছে, আমাদের তৃণমূল থেকেও বলছে, তবে আমি টকশোর কারণে আমি সাধারণ মানুষের বার্তাটাই বেশি পাই। সাধারণ মানুষের বার্তাটা আমি আপনাকে দিতে চাই, কারণ তৃণমূলের কর্মীদের সাথে আপনার যোগাযোগ রয়েছে। সাধারণ মানুষ কিন্তু বারবার বলছে যে আওয়ামী লীগ এখন কর্মসূচি দিক, আওয়ামী লীগ এখন ডাক দিক, আমরা আওয়ামী লীগের কর্মীদের সাথে রাজপথে নামবো, আমরা বাংলাদেশকে মুক্ত করব, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দলকে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাই, অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার হাতেই এই বাংলাদেশ নিরাপদ। এই যে সাধারণ মানুষ অপেক্ষা করছে, সাধারণ মানুষ বারবার বলছে যে আপনারা একটা কর্মসূচি দিন, কিংবা পরিকল্পনা দিন, কিংবা আপনাদের দিকে তাকিয়ে আছে। সেই তাকানোর ক্ষেত্রে আওয়ামী লীগ, আপনারা নিজেরা কতটা ঐক্যবদ্ধ, এবং আপনারা পরবর্তীতে এই জনগণকে সাথে নিয়ে কিভাবে আন্দোলন করতে চান? আমি মূল পরিকল্পনা শুনবো না, কারণ যুদ্ধের একটা নিয়ম আছে, সবকিছু বলতে হয় না, যতটুকু আপনার পক্ষে বলা সম্ভব। আমরা প্রায় শেষ করছি। হ্যাঁ, প্রত্যেকটা যুদ্ধের একটি কৌশল থাকবে, কিছু জাহেরে থাকবে, কিছু বাতেনে থাকবে।